Okay. গুড ইভিনিং। আমরা কথা মতো লাইভে চলে এসেছি। আর যারা যারা দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে ঠিকঠাক লাইভটা যাচ্ছে কিনা, মানে সাউন্ড ভিডিও এই সবগুলো ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, এটা একটু কমেন্টে জানাবেন প্রত্যেকে। নীলাভ্র রয়, গুড ইভিনিং। ওকে, রঞ্জনা ম্যাম। আচ্ছা, আমার অডিও ওকে, অডিও ভিডিও সব ঠিক আছে? অর্ণব বাবু, গুড ইভিনিং। সাউন্ড ওকে, ওকে, থ্যাংক ইউ। মৌসুমী মণ্ডল, ওকে। সবাই লাইভে অলরেডি চলে আসছেন। তা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, একটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত মানে লিটারালি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কি খাবো এবং কি খাবো না, কোন খাবারের কি খাদ্য গুণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটা ধারণা আমরা তৈরি করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো এমন কিছু খাবারের পেছনে হয়তো ছুটছি যেগুলো আমাদের রাতারাতি হয়তো ইমিউনিটিটা বাড়িয়ে তুলবে। এমন কিছু ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু আমরা খুব দিশাহীন হয়ে অবস্থায় রয়েছি। তা এরকম কিছু ভুল ধারণা, সেগুলোও ক্লিয়ার করব। এবং এই যে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই ফ্যাট, এই ধরনের যে টার্মগুলো আমরা সবসময় শুনছি, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি, এগুলো আমাদের শরীরে আমাদের বেঁচে থাকতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো নিয়েও কিন্তু আজকে আমরা জানবো। সুতরাং আজকে যে সেশনটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন, এবং যে কথাগুলো আজকে তোমরা শুনবে বা আপনারা শুনবেন, অত্যন্ত মন দিয়ে শুনবেন। এমন কিছু আলোচনা হবে যেগুলো হয়তো লিখে রাখার মতো, সেগুলো কিন্তু অবশ্যই নোট করবেন। আরও একটা বিষয় বলি, আচ্ছা, আমাদের প্রধান শিক্ষক শ্রী সম্বলগতি মণ্ডল চলে এসেছেন। ধন্যবাদ স্যার আপনাকে পেয়ে, আপনি থাকুন আমাদের সাথে। আর প্রত্যেকে আসছেন, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আর যে বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করব, যে আমাদের যে ডায়েট প্ল্যান, এই ডায়েট, এই কথাটা খুব বহুল চর্চিত এই মুহূর্তে। তা এটা সম্বন্ধে ধারণা কতটা পরিষ্কার রয়েছে আমাদের, সেটাও আলোচনার বিষয় থাকবে আজকে। এতগুলো কথা বলছি এই কারণে, আমাদের মধ্যে একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস এডুকেটর রয়েছেন, মিসেস সুচরিতা সেনগুপ্ত। গুড ইভিনিং ম্যাম। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পেজে আসার জন্য। আপনি বলুন কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, যাক, এই এই পরিস্থিতিতে মানে ভালো থাকাটা অত্যন্ত দরকার প্রত্যেকটা হ্যাঁ, মানুষের, বিশেষ বিশেষ করে একদম তাই। আপনাদের মতো মানুষের যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন অবিরত, যে মানুষের যে অ্যাকচুয়াল সঠিক পুষ্টিটা তারা যেন ঠিকমতো পায়, সেই সম্বন্ধে সঠিক ধারণা তৈরি করা। এই ধারণার অভাবে কিন্তু আমরা আজ খুব কি বলবো, পাজলড এবং বিভ্রান্ত হয়ে রয়েছি যে কি খাবো এবং কি খাবো না। এবং সবসময় যেন আমাদের একটা ট্রেন্ড রয়েছে যে খুব দাম দিয়ে হয়তো খাবারগুলো যেগুলো কেনা যায় বাজারে, সেগুলোতেই ভরপুর পুষ্টি রয়েছে। এবং কিছু কিছু গণমাধ্যমেও যেগুলো প্রচার হয়ে থাকে, যেগুলো হয়তো টু সাম এক্সটেন্ট একটু মিসলিডিং, তো সেই বিষয়গুলোর ধারণাটাও কিন্তু আজকে আমরা পরিষ্কার করব। আপনি আমাদের এই যে পুষ্টি বা নিউট্রিশন, এই বিষয়টা সম্বন্ধে খুব অল্প কথায় কিছু সহজভাবে একটু যদি বুঝিয়ে দেন, খুব ভালো হয়। হ্যাঁ, পুষ্টি যেটা আমরা বলে থাকি নিউট্রিশন, এটা হচ্ছে যে একটা কমপ্লিট ব্যালেন্স নিউট্রিশন পেতে গেলে আমাদের কি কি খাবার খেতে হয়। একটু আগে আপনি বলছিলেন, আমি শুনছিলাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস,
এবার এটা যদি আমি কোনো একটা লেম্যানকে বললি যে ওয়েল ব্যালেন্স ডায়েট মানে এইগুলো, এবার তিনি কিচ্ছু বুঝবেন না এটা। তাকে বোঝানোর সহজ উপায় হচ্ছে যে একটা প্লেটে আপনি যখন খাবারগুলো নিচ্ছেন সেগুলো কিভাবে, কতটা পোর্শন সাইজ যেটা আমরা বলে থাকি সেটা খুব ইম্পর্টেন্ট, যে কতটা নিচ্ছি আর কি নিচ্ছি, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। যেটা এক্স্যাক্টলি। যেভাবে খুব সিম্পলার ভাবে যদি আমি বোঝাতে পারি সেটা হবে 3 রকমের খাবার অ্যাটলিস্ট একটা প্লেটে থাকা উচিত। এবার 3 রকম মানে কি, একটা হচ্ছে সাদা রঙের খাবার। সাদা মানে কি, বেসিক কার্বোহাইড্রেট, যেটা মানে সেটা সাদা মানে যেটা ডিনোট করে রাইস হতে পারে, ভাত হতে পারে, বা রুটি হতে পারে, সুজি হতে পারে, যে কোনো কার্বোহাইড্রেট। নেক্সট যেটা কার্বোহাইড্রেট। বলছি আমি, হ্যাঁ নেক্সট যেটা বলছি, কোনো গ্রিন প্রোডাক্ট। সাদার পরে রংটায় চলে আসছে আমি সবুজ। কোনো গ্রিন ভেজিটেবলস হতে পারে, সেটা শাক হতে পারে বা যে কোনো ভেজিটেবলস হতে পারে, সেইটা। আর থার্ড যে কালারটা আমি বলবো সেটা হচ্ছে একটা মিক্সড কালার, মানে সেটার মধ্যে আমি ফ্রুটস রাখতে চাই, প্রোটিনও রাখতে চাই, যেটা মাছ, মাংস, ডিম, ডাল, হলুদ রং এটা আসতে পারে, বা ফ্রুটস এর যে আরো রং আছে সেটা একটা মিক্সড কালার যেটা বলছিলাম সেইটা থাকতে পারে। এই তিনটে জিনিস যদি তার প্লেটে থাকে তাহলে এটা একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট, অ্যালং উইথ জল। জলটাকে অনেকেই মনে করেন যে না ঠিক আছে, জলটা তো ওয়েল ব্যালেন্সড ডায়েটের মধ্যে পড়ছে না, ওটা আলাদা, ওটা ওইভাবে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এর মধ্যে আমরা ওটাকে ফেলি না। কিন্তু না, জলটাকেও আমি সবসময় যখন কাউকে বোঝাই, কাউকে এক্সপ্লেন করি, আমি সবসময় তাকে জিজ্ঞেস করি সারাদিনে আপনার ফ্লুইড ইনটেক, ওয়াটার ইনটেক না, কারণ সারাদিনে আমি জল হয়তো কম খাচ্ছি কিন্তু ফলের রস বা অন্য কোনো মাধ্যমে আমার ফ্লুইড ইনটেকটা মেকআপ হচ্ছে। তো ওই ফ্লুইড ইনটেকটা সারাদিনে আপনার শরীরে কতটা যাচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল ফ্যাক্টর। ডিহাইড্রেশন না হয়ে যায়, বা যা খাচ্ছেন সেটা কনস্ট্যান্ট একটা ফ্লুইড মিডিয়ামে থাকলো, প্রপার এক্সক্রিশন হবে, কারণ এক্সক্রিশন না হলে ওয়েল অ্যাবজর্পশন হবে না, মেটাবলিজম হবে না, একটা পুরো সাইকেলের মতো, এলিমিনেশন হবে না। তো এক্স্যাক্টলি। এইগুলোকে মেনটেন করার জন্য জলটা খুব এসেনশিয়াল। এবার জল মানে আমি এক্স্যাক্টলি ওই ড্রিঙ্কিং ওয়াটার বলছি না, সেটা আপনি আখের রস খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, ফলের রস খেতে পারেন, ডাল স্যুপ বা যে কোনো স্যুপ খেতে পারেন, ফ্লুইড আমি মিন করছি। এই সব কিছুকে মিলিয়ে একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট বলতে পারি, যেখান থেকে আমরা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস পেতে পারি। হুম 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 সেটাই। আর এই যে ফ্লুইড ইনটেকের কথাটা বললেন, এই বিষয়ে তো একটা মানে ব্যাপার রয়েছে যে কিছু সুস্থ মানুষ এবং কিছু অসুস্থ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্লুইড ইনটেকের ব্যাপারটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। একদম যেমন একদম, কিডনি যারা পেশেন্টদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। হ্যাঁ, সেই এক্স্যাক্টলি, বিষয়টা একটু যদি আপনি বলে দেন, কারণ অনেকেই হ্যাঁ এমন আমাদের ভিউয়ার্স রয়েছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে একদমই তাই। কিছু সমস্যা যদি যারা থাকে। কিডনি হুম রিলেটেড সমস্যায় ভুগছেন, বা হুম যাদের বডিতে সুয়েলিং বা ইডিমাটা একটু বেশি আছে, যে জলটা ধরে রাখছে বডি, বার করতে পারছে না, তখন অনেক হুম সময় তাকে কোনো ডাইরেক্ট কোনো ড্রাগ দিয়ে তাকে জলটাকে বার করা হয়, তখন সে জলটাকে মিট আপ করছে, ঠিক আছে, নয়তো তাদের ওয়াটার ইনটেকটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়। এবার এমন হুম কমিয়ে দেওয়া হয় না যে ডিহাইড্রেশন চলে আসে, সেটা ডেফিনেটলি তার মেডিকেল রিপোর্ট সবকিছু দেখে আমরা বলে থাকি যে হ্যাঁ আপনি তাহলে ওটাকে রিডিউস করে 1 লিটার জল খান, বা 1 লিটার 200 ml জল খান, এরকম। তার কমে কিন্তু আমরা সাধারণত বলে থাকি না। আবার বলছি, এটা কেস টু হুম কেস ভ্যারি করে, তিনি এলে আমরা বুঝতে পারি, কিন্তু নর্মাল লোকের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি 8 থেকে 10 গ্লাস, 12 গ্লাস জল যেন তার যাই শরীরে। আর এক 8 একটা থেকে গ্লাস আমি 12 গ্লাস। 250, হ্যাঁ হুম। এরকম 200 ml করে আমি যদি ধরি তাহলে তাই। আর এই সময় জল খাওয়াটা খুব দরকার, কারণ বাইরে একটা একদম। আহ, যে পরিস্থিতি চলছে একটা ইনফেকশনের, তা এই 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 পরিস্থিতিতে একটা কথা বলবো এই প্রসঙ্গেই, যে আমরা তো খাবো, আমরা পুষ্টিগুণ সম্বন্ধে জানলাম কোন খাবারের কি ব্যাপার। তা এই যে বাজারে আমরা যাচ্ছি, এটা আমরা সেই কোন খাবারের কি পুষ্টিগুণ সেটা নিয়ে আমরা পরে আসছি আলোচনায়। হুম তা এই যে বাজারে যাচ্ছি, যে খাবারটা নিয়ে আসছি, হুম তা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতটা রিস্কি হতে পারে, যে তার সম্বন্ধে সেটার সাথে সাথে যে কিছু করোনা ভাইরাসও ঢুকে যাচ্ছে হুম কিনা, সে ব্যাপারে আমাদের কতটা সেফটি মেজার নিতে হবে, যে আমরা কিভাবে নিজেদের হুম প্রোটেক্ট করব সেই সমস্ত র হুম ভেজিটেবলের কাছ থেকে, বা বাড়িতে হুম সেগুলো কিভাবে আমরা ওয়াশ করব, সেই বিষয়গুলো আপনি একটু হুম হাইলাইট করুন বিষয়টায়। হুম। দেখুন, খাবারের মধ্যে দিয়ে এখনো অব্দি দেখা যাচ্ছে যে ছড়ায় না,
কিন্তু হুম যখন আমরা হ্যান্ডলিং, ফুড হ্যান্ডলিং যেটা বলে থাকি, খাবারটাকে যেভাবে আমরা হ্যান্ডেল করছি বা স্টোর করছি, এই হুম এই জিনিস, এই পদ্ধতিতে, এই প্রসেসটার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকতে পারে। হুম বাজার থেকে যখন আমরা আমরা আমার মনে হয় যখন আমরা বাজারে যাচ্ছি, প্রথমত তো গ্লাভস, প্রিকশনারি মেজার, মাস্ক এসব পরে হুম যাচ্ছি। হুম বাড়িতে হুম ঢোকা মাত্র আমার যেটা মনে হয়, যে প্লাস্টিকে করে আনছেন সেই প্লাস্টিকটা ইমিডিয়েটলি ডিসকার্ড করে দেওয়া উচিত, একদম বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত, ডাস্টবিনেও ফেলা উচিত না। কারণ ভাইরাস আচ্ছা তো মানে আমরা এটা চোখে দেখতে পাচ্ছি না, অনেকেরই এটা হুম যে না না এখানে তো নেই, অনেকেরই কিন্তু এটা এরকম মনে হয় যে আমি যেটা চোখে দেখতে পাচ্ছি না সেটা আর কতটা পাওয়ারফুল হতে পারে, কিন্তু এইগুলো যে এক্স্যাক্টলি কতটা পাওয়ারফুল তাদের ধারণা নেই। তো ইমিডিয়েটলি ফার্স্ট যেটা আমার মনে হয় ইনভিজিবল যে যে এনিমি হ্যাঁ একদম তাই। তো এই হুম প্লাস্টিকটাকে ডিসকার্ড করে দিন। ভেতরে যে ফল সবজি যাই থাকবে সেটাকে আমার মনে হয় একটা কোনো একটা পাত্রে লিউকওয়ার্ম ওয়াটার, বেশি গরম জল দিলে তো সেটা তখন একটু কুকিং এর পর্যায়ে চলে যেতে পারে, তো লিউকওয়ার্ম হুম ওয়াটারে তার মধ্যে একটু হলুদ দিতে পারেন, নুন দিতে পারেন, এগুলো হচ্ছে একদম ন্যাচারাল, মানে যেটার কোনো সাইড এফেক্ট নেই। নিয়ে হুম সেটাই কিছুক্ষণ চুবিয়ে রাখলেন, 15 থেকে 20 মিনিট। সেটাকে তারপর সোক করা হয়ে গেলে সেটাকে নিয়ে হুম খুব ভালো করে ড্রাই করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি আপনি ভালো করে ড্রাই না করেন, ওটার মধ্যে জল লেগে থাকছে উপরে সারফেসটাতে, এবার হুম এই ময়েশ্চারটা কিন্তু খুব খারাপ একটা ফ্রুট বলুন বা ভেজিটেবল বলুন, সেটাকে কিন্তু প্রিজার্ভ করার জন্য যদি বেশি ময়েশ্চার থেকে থাকে যেটা ড্রাই হলো না, তাহলে কিন্তু হুম এমনি জিনিসটা নষ্ট হয়ে যাবে, আপনার এত কষ্ট করে বাজারে যাওয়া এই সিচুয়েশনে সবই বৃথা হয়ে যাবে। তাই এইটা তো একটা তাই তো পদ্ধতি। আরেকটা হুম পদ্ধতি হচ্ছে লিউকওয়ার্ম ওয়াটারে, মানে একদম ঈষদ উষ্ণ জল, ওরকম বেশি গরম জল না, যে চুবিয়ে রাখছেন তার মধ্যে একটু বেকিং সোডাও ফেলে রাখতে পারেন, সেটারও হুম কিন্তু একটা ভালো দিক আছে। অনেকে আমি শুনেছি এর মধ্যে আরো অনেক কিছু নতুন রকম জিনিসও করেছে, কিন্তু আমি সবই রীতিমতো বলবো সার্ফ এটা। দিয়ে আমি দেখেছি যে হ্যাঁ সবজিগুলোকে ওয়াশ করতে, সেটা কতটা মানে স্বাস্থ্যকর সেই ব্যাপারটা তো হ্যাঁ আমি কনফিউশনে সে- রয়েছি বিষয়টাতে, হ্যাঁ হ্যাঁ। সেটা সেটা আমি বলছি যে আসলে এটা শুরুতে বলা হয়েছিল যে হাত যত ভালো হুম করে ধরবেন, কিছু দরকার নেই, এমনি সোপ দিয়ে ধোবেন সেটাই সব থেকে ভালো। এবার সেই হুম জিনিসটা তারা অ্যাপ্লাই করেছে তাদের খাওয়ার জিনিসেও, যে আচ্ছা আমার হাতে যদি ভাইরাস বা কিছু থেকে থাকে সেটা যদি আমি সাবান দিয়ে ক্লিন করে দিতে পারি, তাহলে আমার ফ্রুটস ভেজিটেবলস যা আসছে সেগুলোকেও তাই করতে পারি। কিন্তু হুম একটা জিনিস হুম তাদের মাথায় রাখার কথা, আমাদের স্কিন যেই লেয়ার, যতগুলো এপিডার্মিস যেটা আমরা বলি লেয়ার হুম দিয়ে আমাদের স্কিন তৈরি, ফ্রুটস এন্ড হ্যাঁ ভেজিটেবলস এর সেই লেয়ার গুলো হয় না। আর আমরা অনেক এক্স্যাক্টলি ফ্রুটস এন্ড ভেজিটেবলস ডাইরেক্টলি খাই, মানে কাটি হুম রান্না করি হুম খেয়ে নিই, কোনো হুম আউটার কোটিং কে বার করে খাই না, সেটা খুব কম, না যেরকম কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা ভেতরে খেলাম, কিন্তু তাহলেও যখন হুম আপনি সাবান জলে চুবিয়ে রাখছেন তখন তো হুম ভেতরে সেটা ঢুকেই যাচ্ছে। তো হুম সাবান জলে চুবিয়ে রাখাটা আমার মতে খুব একটা ওয়াইজ ডিসিশন না, তার থেকে ন্যাচারাল যে জিনিসগুলো আছে, কারণ খাবার তো আমরা খাচ্ছি, তো সেই খাবারের কিছু জিনিস যদি আমরা দিয়ে সেটাকে আহ ঠিক করতে পারি, সেটা সব থেকে বেশি সেফ আমার মনে হবে। আর হলুদ যেটা খুব ওয়েল নোন একটা অ্যান্টিসেপটিক, আর নুনও সব খুব ভালো। তো এই দুটো যদি গরম জলে আমরা দিয়ে করতে পারি এটা খুব ভালো, বা বেকিং সোডা হুম যেটা আপনাকে বললাম, যে কোনো যেটা এডিবল, যেই জিনিসটা আমরা আদারওয়াইজ শরীরে নিতে পারি, সেই হুম জিনিসগুলো দিয়ে চেষ্টা করবেন কন্ট্যাক্ট করাতে, ফ্রুটস বা ভেজিটেবলস বা যাই আনবেন না কেন। হুম 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 বিশেষ করে কারণ আমরা যে যে যদি সবজিটা হুম খাচ্ছি, হ্যাঁ, সেগুলো তো যেমন আমরা রান্না করেই খাচ্ছি, ভালোভাবে সেদ্ধ হুম করেই খাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই ফ্রুটস গুলোর ক্ষেত্রে সেগুলো তো হুম আমরা কিছু করতে পারছি না, পুরোপুরি এক্স্যাক্টলি, আনকুকড অবস্থাতেই খেতে হচ্ছে। তো একদম সেক্ষেত্রে কি একই প্রসেস মেনটেন করতে একই হবে? প্রসেস, একই, সেই আচ্ছা জন্যই আচ্ছা বললাম যে এমন কিছু জিনিস ইউজ করবেন যেটা কিনা আমরা এমনিই খাই, হলুদ, নুন এগুলো হুম তো আমরা এমনিই খাই, তো হুম এটার কোনো হুম সাইড এফেক্ট হয় না। হুম কিন্তু আর হুম আরেকটা হুম হচ্ছে স্টোরিং, লাস্ট যেটা হ্যান্ডলিং, তারপর ড্রাইং, তারপর লাস্ট হচ্ছে স্টোরিং। আমি সেটাকে কোথায় রাখছি, ফ্রিজে রাখছি না এমনি ফেলে রাখছি? এমনি যদি কিছু কিছু জিনিস হয় যেগুলো আমরা ফ্রিজে অবভিয়াসলি রাখি না, হুম আম, আলু, রসুন এগুলো তো অবভিয়াসলি ফ্রিজে আমরা রাখি না, সেগুলো বাইরেই আমরা একটা পরিষ্কার জায়গায় রাখলাম। আর যেই হুম জিনিসগুলো আমাদের ফ্রিজে রাখতেই হচ্ছে শেলফ লাইফের জন্য, যে নয়তো নষ্ট হয়ে যাবে, সেটা ডিম হতে একদম পারে, কিছু সবজি হতে পারে, তো হুম সেগুলো আমরা যেন সুন্দর করে ফ্রিজে রাখি। আর আমার মতে ফ্রিজটাকে সপ্তাহে একবার করে পরিষ্কার করা উচিত, সমস্ত জিনিসকে বার করে ক্লিন করে আবার ঢুকিয়ে রাখা উচিত, নয়তো ফ্রিজটাও কিন্তু অজান্তেই আমার একটা হুম অনেক ওরকম জীবাণুর ভাইরাস বাসা সেটা হয়ে হ্যাবিটেট। যেতে পারে, হ্যাঁ। একদম, হুম সেটা হুম করোনা ভাইরাস যদি নাও হয়, অন্য হুম কোনো ভাইরাস বা অন্য কোনো অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়াল তার ইনফেস্টেশন মধ্যে চলে আসতে পারে, হতেই পারে। একদম। তাই তো। এই হ্যাঁ তিনটে হ্যাঁ ধাপ এই তিনটে যে ধাপ আছে আমাদের, হ্যান্ডলিং, ড্রাইং এন্ড স্টোরিং, এই হুম তিনটেতেই আমাদের দেখতে হবে যেন ইকুয়াল
সেফটি মেজার নিয়ে আমরা করছি। একদম একদম। আর এই যে আমাদের এই একটু আগে আপনি যেটা বললেন যে এই কালারের ব্যাপারটা, যে যে হুম সমস্ত ভেজিটেবলের, যেমন আপনি আমাদের ডায়েট প্ল্যানের মধ্যে একটা খুব সুন্দর হুম কালার কম্বিনেশন বললেন, যে সাদা হুম রঙের যে খাবারটা রয়েছে, গ্রিন কালারের, আবার মিক্সড কালারের যে হুম সবজিগুলো রয়েছে, সেগুলো যেন খুব সুন্দরভাবে ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে, মানে হুম প্রপোর্শনটা যেন সবগুলো ঠিক থাকে। তা এই হুম ক্ষেত্রে একজন সুস্থ স্বাভাবিক মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের কতটা সারা দিনে তার শক্তির প্রয়োজন বা কতটা ক্যালোরির প্রয়োজন, দেখুন এইটা ডিপেন্ড করছে এবং তার সেটা কত বয়সের উপর, কিভাবে, তার হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটা, এবং আমরা সেটা কিভাবে মানে ডিস্ট্রিবিউট করব খাবারে, সারা দিনের খাবারে। হুম হুম আর এই প্রশ্নটা আরো বেশি রাখা, কারণ আমি আসছিলাম, আপনিও সেই সেই কথাটাই শুরু করলেন যে বয়সের ব্যাপারটা, কারণ হুম আমাদের যারা দেখছেন ভিউয়ার্স, তাদের মধ্যে অধিকাংশই বাচ্চারা রয়েছে, এবং হুম বাচ্চাদের সাথে সাথে তাদের বাবা মা এবং বাড়ির সমস্ত দিদা ঠাকুমা সকলেই রয়েছে, সকলের দিককে হুম মাথায় রেখেই আমরা এই কথাগুলো আলোচনা। তা এই একদম মানে ধরুন 5 বছর বয়স থেকে হুম 16, 17, 18 এরকম বয়সের হুম যারা ছেলেরা রয়েছে, তাদের ক্ষেত্রে হুম কিরকম ক্যালোরি কনজাম্পশন প্রয়োজন, সেই বিষয়টা আপনি একটু বলুন হুম আগে। হুম হুম। দেখুন আমি প্রথমে যেটা বলতে চাই যে এই যে ক্যালোরি ডিস্ট্রিবিউশন, আমরা তো কথায় কথায় বলি 1800 কিলো ক্যালোরির ডায়েট, 2500 কিলো এক্স্যাক্টলি, হ্যাঁ। ক্যালোরির ডায়েট হুম। এরকম, কিন্তু এটা যদি আমি একটা লেম্যানকে বলি যে আপনাকে এমন একটা ডায়েট ফলো করতে হবে যেটা 1800 কিলো ক্যালোরি, উনি হুম। কিছুই বুঝতে পারবেন না। কিন্তু কিছুই আমি বোঝা যদি যাবে না, একদম। হ্যাঁ, হুম। কিন্তু আমি যদি ক্যালোরি ডিস্ট্রিবিউশন ওয়াইজ বোঝাই, মানে হুম। যেটা আপনি বলছিলেন যে কিভাবে ডিস্ট্রিবিউট করব, একটা হুম। প্লেট বা মানে আই মিন সারাদিনের ডায়েটে 50 to 60% তার কার্বোহাইড্রেট থাকা উচিত। 50 to 60%? 30%, হ্যাঁ হ্যাঁ, আমি যদি 50%ই ধরি, আমি সেইভাবে বলছি। আচ্ছা। 30%, 30% মতো তার প্রোটিন থাকা উচিত, কমপ্লিট প্রোটিন, অ্যানিমাল প্লান্ট দুটো মিলিয়ে। আর আচ্ছা। বাকি যে 20%, এগুলো সবই আমি মাইনাস প্লাস মানে 15 to 20 ওরকম করে করে বলছি, হুম। বাকি যে 15 to 20% পড়ে থাকছে সেটা ফ্যাট, গুড ফ্যাট থাকা উচিত। গুড ফ্যাট। হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে আইডিয়াল ক্যালোরি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এক্স্যাক্টলি। এই এই যে গুড ফ্যাটের ব্যাপারটা বললেন 20%, হুম কিছু কিছু হুম মানে প্যাকেজড ফুডে বেশিরভাগই ক্ষেত্রে, এখন তো সবই প্যাকেজড, সেখানে হুম আমরা দেখতে পাই যে নো ফ্যাট বা নো ট্রান্স ফ্যাট, এই হ্যাঁ বিষয়গুলো দেখি আর ভাবি যে হ্যাঁ কি রয়েছে তার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে সেটা হ্যাঁ কিনে ফেলি। এই হ্যাঁ ব্যাপারটা আপনি একটু আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটা একটু হ্যাঁ আমাদের বোঝান। যে হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কয়েকটা হুম। প্রোডাক্টে আমি নিজেও দেখেছি, প্লান্ট বেসড হুম। প্রোডাক্ট, সেখানে ট্রান্স লেখা ফ্যাট, হ্যাঁ। জিরো কোলেস্টেরল। হ্যাঁ, তো জিরো তখন কোলেস্টেরল, এটাও লেখা রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, প্লান্ট বেসড প্রোডাক্ট, প্রথমত বলে রাখি, প্লান্টে কখনো কোলেস্টেরল থাকে না, ফাইটোস্টেরল থাকে। তো জিরো কোলেস্টেরলের কনসেপ্টটা সেখানে যাই না। একমাত্র হুম। কোনো অ্যানিমাল প্রোডাক্ট তবেই আমরা বলতে পারি হ্যাঁ এটায় কিছু কোলেস্টেরল পার্সেন্টেজ আছে বা নেই। যেরকম অনেক হুম। তেল বা যেটা বলছিলাম প্লান্ট বেসড প্রোডাক্টে ওরকম 0% কোলেস্টেরল লেখা থাকে। এবার একজন লেম্যান সে উনি কিনতে গেছেন, এবার যখন দেখছে জিরো কোলেস্টেরল, এটা খুব তার হুম। কাছে আই ক্যাচিং হচ্ছে যে আচ্ছা জিরো কোলেস্টেরল, তিনি একবারও হয়তো সেই ধারণাটা নেই বা মাথায় আসছে না যে প্লান্টে কি করে কোলেস্টেরলের ফ্যাক্টর থাকতে পারে, সেটা তাই ফাইটোস্টেরল। তো। তো হ্যাঁ। সেটা উনি কিনে নিচ্ছেন আর কিছু না দেখে, আমি জানি এই তেলটা খেলে আমার কিছু হবে না, কোলেস্টেরলের প্রবলেম হবে না, আমি এই তেলটা কিনে আমি নিই। নিঃসন্দেহে এই মানে নিশ্চিন্তে গোটা প্যাকেটটাও খেয়ে নিতে পারি, তাহলে আমার হয়তো একদম কিছুই হবে না, এরকম একটা ধারণা একদম কিন্তু মানুষের মধ্যে আছে। হ্যাঁ। ঠিক তাই। এবার আরেকটা আপনি যেটা বললেন জিরো ট্রান্স ফ্যাট, এই আপনাকে বললাম না, ফ্যাট ফ্যাট দু রকমের হয়, একটা হুম। স্যাচুরেটেড ফ্যাট, একটা আনস্যাচুরেটেড ফ্যাট। হুম। আনস্যাচুরেটেড ফ্যাটটা ভালো ফ্যাট, যার মধ্যে আমি আবার দুটো ভাগ করতে পারি, মুফা পুফা, মানে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আবার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই আনস্যাচুরেশনটা ভালো আমাদের জন্য, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট কিন্তু একদম আমাদের জন্য ভালো না। জিরো আচ্ছা। ট্রান্স ফ্যাট মানে তো ঠিক আছে, ট্রান্স ফ্যাট নেই, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কতটা আছে এটা কিন্তু আমাদের দেখতেই হবে। হুম। ট্রান্স ফ্যাট হুম। নেই মানেই যে সেটা ভালো, সেটা একদমই না। হুম। স্যাচুরেটেড ফ্যাট পার্সেন্টটাও যাতে কম থাকে সেটা আমাদেরকে দেখতে হবে কোনো প্রোডাক্ট কেনার আগে। যেটা আমি সবসময় বলে থাকি, কোনো প্রোডাক্ট কেনার আগে সেটার পেছনে যে নিউট্রিশনাল লেবেলিং, প্যাকেজিং এর পেছনে যেটা থাকে, সেটা পারলে একবার দেখে নেবেন। তার আগে একদম খুব অবভিয়াসলি ছোট্ট নিজের এই ছোট্ট করে লেখা কনসেপশন। থাকে, এগুলো একটু সবাই ভালোভাবে একটু দেখে নেবেন, কারণ এইটাই একদম কিন্তু আসল জিনিস। এগুলো একদম যেটা আমরা অ্যাভয়েড করি বা ওভারলুক করে হুম যাই, সেই বিষয়টা খুব হুম আমাদের জানাটা দরকার। একদমই তাই। হ্যাঁ।
আচ্ছা, এই মুহূর্তে একজন কমেন্ট করছেন, দেখুন। হুম দীপজ্যোতি দালাল, আমি ক্লাস 2 এ পড়ি। এই মুহূর্তে আমরা কি কি খাবো, কিভাবে খাবো যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঘুম ভালো হয়? হ্যাঁ, আমরা আসবো, এই বিষয় নিয়ে আমরা আসছি আস্তে আস্তে, আসছি। হুম আপনার প্রশ্নটাও মাথায় থাকবে আমাদের, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ আর যে যে আরেকটা এই প্রসঙ্গে, এই যে কোলেস্টেরল যে কথাটা বললেন, হুম সেইটা সম্বন্ধে কিছুদিন আগে একটা দেখছিলাম যে একটা মার্কিন গবেষণাপত্রে দাবি করা হচ্ছিল যে এই কোলেস্টেরল সম্বন্ধে আমাদের যে ধারণাটা, এতদিনের চিরাচরিত যে ধারণা, আমরা কোলেস্টেরলকে একটা ভিলেন রূপে বানিয়ে ফেলেছি অলরেডি আমাদের হুম মাথায়, হুম তো সেটা নাকি সম্পূর্ণ ভ্রান্ত। তারা বলছেন যে হ্যাঁ এরকম কোলেস্টেরল নাকি বাইরে থেকে ইনটেক করলে কোনো নাকি সমস্যা হয় না, যেটা আমাদের ম্যাক্সিমামটাই হয়তো লিভার থেকে প্রডিউস হয়, সিনথেসিস হয় এই কোলেস্টেরল, হ্যাঁ, একদম। সিনথেসিস হয়। হুম সেই বিষয়টা বা এটা কতটা ঠিক, যে আমাদের এই ধারণাটা হুম পুরো কনফিউজিং, এতদিন হ্যাঁ আমরা চিন্তা ভাবনাটা পুরো পাল্টে গেল এরকম একটা হ্যাঁ গবেষণাপত্রে। দেখুন, সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস, আজকে আপনি যেটা মানছেন যে হ্যাঁ ঠিক এটাই চলে আসছে, কোনো গ্যারান্টি নেই যে কালকে নতুন কোনো একটা আবিষ্কার হলো, নতুন একটা কিছু হলো, তাতে যে এক্সিস্টিং কিছু সেইটা পাল্টে গেল। আমি যেটা হুম এই প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড, এই পুরো লিপিড প্রোফাইলটা যার খুব খারাপ থাকে, একটু হায়ার লেভেলে থাকে, তাদেরকে অনেক সময় শুনতে হয় বা আমি শুনেছি তাদের বলতে, ডিমটা একদম আমি খেতে পারবো না, আমার হাই কোলেস্টেরল, হাই মানে লিপিড প্রোফাইল সাংঘাতিক বাজে, তো আমি ডিম খেতে পারবো না, স্পেশালি ডিমের যে ভেতরের হলুদ অংশ, ইয়োক, এগ ইয়োক যেটা, হুম একদমই পারবো না। এই প্রসঙ্গে হ্যাঁ বলে রাখি যে না, সেটা কিন্তু একদম ভুল। এগ ইয়োক খেলে আমার কোলেস্টেরল বেড়ে যাবে এরকম কিন্তু না। আমি নিজেই বললাম একটু আগে, অ্যানিমাল বেসড প্রোডাক্টে কোলেস্টেরল থাকে, কিন্তু গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল বলেও একটা ব্যাপার হয়, যেটা ব্যাড কোলেস্টেরল আমরা বলে থাকি এলডিএল। দেখবেন লিপিড প্রোফাইল যখন করেন তখন টোটাল ট্রাইগ্লিসারাইড, হুম এলডিএল, ভিএলডিএল, এইচডিএল এই সমস্ত থাকে। এইচডিএল হুম আমরা একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি গুড কোলেস্টেরল, আর এলডিএল, ভিএলডিএল এগুলোকে বলে থাকি ব্যাড কোলেস্টেরল। তো ডিমের এই হলুদ অংশ যদি আমরা খাই, হ্যাঁ কটা খাচ্ছি, মানে অনেকে এরকম আছে 4-5টা খেয়ে নেয়, সেটা না, কিন্তু দিনে একটা করেও যদি আমরা খাই সপ্তাহে 3 দিন, তাহলে কিন্তু তার কোলেস্টেরল ডিম খাচ্ছে বলে এই কারণে বেড়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। আর আমার আচ্ছা। মতে ডিমটা সবসময় বয়েলড ফর্মে যদি খাওয়া যায়, তার একদম অপটিমাম নিউট্রিশনটা আপনি নিতে পারেন, রাদার দেন পোচ করে বা অমলেট করে বা স্ক্র্যাম্বলড এগ করে। কারণ যতটা হুম সম্ভব আপনি হিট ট্রিটমেন্টটা দেবেন, কুকিংটা খুব হুম দরকার, কারণ ডিমের হলুদ অংশে অ্যাবিডিন বলে একটা সাবস্টেন্স থাকে, যেটা একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট। তো সেটা যদি আচ্ছা। ভালো করে কুক না করেন, অনেকে আছে দেখবেন হাফ বয়েলড ডিম খেতে পছন্দ করে, বা হুম এমন ভাবে পোচটা করে যে পোচের ভেতরটা একটু ওয়াটারি ওয়াটারি থেকে যায়, কিন্তু সেটা কিন্তু হুম একদম উচিত না, কারণ ওটা একটা হুম অ্যান্টি নিউট্রিয়েন্ট। ডিমটা সবসময় ফুললি কুক করা উচিত, যে কোনো অ্যানিমাল প্রোডাক্টই, সেটা মাছ হোক, মাংস হোক, ডিম হোক। কিন্তু হুম ডিমের ক্ষেত্রে যেহেতু ওই অ্যান্টি নিউট্রিয়েন্টটা আছে, আমি বলি হুম সবাইকে যে বয়েলড হুম ফর্মে খেলে অপটিমাম নিউট্রিশন পাওয়া যায়, শুধু বয়েলড এর মধ্যে হাফ বয়েলড না, ফুললি বয়েলড ডিম যেটা হয় সেটা সব থেকে এক্স্যাক্টলি। ভালো। মানে যে কোনো খাবারই এই সময় বলে না, সবসময় আমাদের উচিত খুব ভালোভাবে সেদ্ধ করে যাতে সেটা খাই একদম আমরা। একদম। একদম। আর এই এই প্রসঙ্গে বলি, আমাদের এই যে যে আমরা সবসময় যে টিভিতে অ্যাড দেখছি যে হুম এই পার্টিকুলার প্রোডাক্টটা খেলে আমরা খুব ইমিউনিটি আমাদের গ্রো করবে, বিশেষ করে আমাদের হুম বাচ্চাদের। তা সেটা কতটা সায়েন্টিফিক এই বিষয়টা? আমি কোনো দেখুন, মানে ব্র্যান্ডের নাম আনতে হ্যাঁ চাইছি না, হ্যাঁ জাস্ট হ্যাঁ ইন জেনারেল একটা আলোচনা। দেখুন, কোনো ব্র্যান্ডের নাম যদি আমরা নাও আনি, আমার যেটা হুম বক্তব্য সেটা হচ্ছে যে কোনো কিছু বাইরে থেকে খাওয়ার আগে আমরা যদি ঘরের মধ্যেই সেটা আমাদের পক্ষে সম্ভব হয়, সেটা জোগাড় করে নিয়ে খাওয়া, কারণ আফটার অল হুম আমরা যখন বাইরে থেকে কিছু কিনছি, সেটা তো হুম ন্যাচারাল জিনিসকেই হয় পাউডার ফর্মে করে নিয়ে তারা বিক্রি করছে, হুম ন্যাচারাল জিনিস ছাড়া তো কিছু নয়। তো সেটা হুম যদি আমরা ডাইরেক্টলি খেতে পারি, সেটা সব থেকে ভালো। এই প্রসঙ্গে আমি বলি, তাহলে কি কি ইমিউনো বুস্টিং খাবার হতে পারে, কি কি এক্স্যাক্টলি, এটা খুব একটা ইনগ্রেডিয়েন্টস হতে গুরুত্বপূর্ণ পারে। আমাদের একটা জানার বিষয়। মানে সকলে জানতে চাইছে এই বিষয়টা, যে আমাদের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবো কি করে এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ
হ্যাঁ, এবার এখানেও মানে আমি এই কোভিড-19 সিচুয়েশন হওয়ার পর থেকে কত যে প্রশ্ন পেয়েছি যে কি করে আমি বাড়াবো। মানে হুম এতদিন হুম। তাদের কোনো ইমিউনিটি নিয়ে মাথা ব্যথা না, ছিল না। কোনো মাথা ব্যথা রোগা ছিল হওয়া, না। মোটা হ্যাঁ, হওয়া এইসব নিয়েই মাথা ব্যথা। ওইসব দূরে থাক, কিন্তু এখন আমাকে কি করে হ্যাঁ, বাঁচতে হবে সেই ইমিউনিটি বিষয়টা খুব বাড়া, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ইমিউনিটি কিন্তু ওভারনাইট আপনি হয়তো ১ হুম সপ্তাহে রোগা মোটা একটু ওজন বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। কিন্তু ১ সপ্তাহে হুম কিন্তু ইমিউনিটি বাড়তে পারে না। কমতে উল্টে আপনার একটা মানে যদি ট্রেন্ড থাকে কমার, কমেও যেতে পারে। কিন্তু হুম আপনি যদি প্রপার মেজার নেন, মানে ঠিক একটা ওয়েল ব্যালেন্স ডায়েট খান, তার সাথে ইমিউনো বুস্টিং কিছু খাবার খান, সেটা কিন্তু একটা টাইম দিতে হবে। তারপর আপনার ইমিউনিটিটা বাড়বে, ওভারনাইট বাড়বে না। এই প্রসঙ্গে বলি আচ্ছা। কি কি খাবারের মাধ্যমে আপনি ইমিউনিটিটাকে বাড়াতে পারেন। আর এটা হুম রেগুলার বেসিসেই করতে হবে। এরকম না যে আজকে খেলাম তারপর আবার অফ দিলাম, এরকম কিছু। আর এগুলো একদম রোজের খাবার, মানে আপনি খাবারের এগুলো ইউজ করেই থাকেন, কিন্তু যদি জানেন যে এই খাবারে এই গুণ থাকে তাহলে হুম কিন্তু ভালো হয়। যেরকম আমি প্রথমেই বলে থাকছি, ভিটামিন সি। ভিটামিন হুম সি কিসে পাওয়া যায়? যে কোনো টক জাতীয় ফ্রুটে, যেরকম সাইট্রাস ফ্রুট যেটা আমরা বলে থাকি, যেরকম আমলা হতে পারে, মুসাম্বি হতে পারে, কমলা লেবু হতে পারে, কিউই হতে পারে, এই সমস্ত জিনিসে হতে পারে, ভেজিটেবলসেও হুম হতে পারে, ব্রকলিতে হতে পারে, ক্যাপসিকামে হতে পারে। এই সমস্ত জিনিসে ভিটামিন সিটা খুব হাই থাকে। তাছাড়া হলুদ, যেটা আপনাকে আমি বলছিলাম অ্যান্টিসেপটিক ভ্যালু, এগুলো তো আছেই। তাছাড়া ইমিউনো বুস্টিং এফেক্টও আছে হলুদ। তাছাড়া বিভিন্ন নাটস এন্ড সিডস, নাটস এর মধ্যে কি পড়তে পারে? আমন্ড পড়তে পারে, কাঠবাদাম, ওয়ালনাট পড়তে পারে। সিডস এর মধ্যে কুমড়োর যে বিচি গুলো হয়, পামকিন সিডস আমরা বলে থাকি, সানফ্লাওয়ার সিডস, সিডস, এগুলো খুব এসেনশিয়াল। তাছাড়া একদম আমাদের ঘরোয়া খাবারে যেগুলো আমরা দিয়েই থাকি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, ধনে গুঁড়ো, এগুলো খুবই এসেনশিয়াল। তাছাড়া সবজির মধ্যে আমরা টমেটো দিয়ে থাকি, ক্যারটস দিয়ে থাকি, ক্যাপসিকাম দিয়ে থাকি, কিছু গ্রিন লিফি ভেজিটেবল, মানে যত সেটা সবুজ হবে তত হুম সেটা ভালো। কিছু বেরি হতে পারে, মানে এটা যদিও একটা এক্সোটিক ফিল্ডে চলে যাচ্ছি আমি, হুম স্ট্রবেরি, হুম ব্লুবেরি, যদি সেটা হুম নাও যাই, নর্মাল গ্রেপস এর মধ্যেও কিন্তু অ্যান্থোসায়ানিনস থাকে, ফ্ল্যাভোনয়েডস থাকে, যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট, খুব ভালো। টক দইটা কিন্তু খুব ভালো এই সময় খাওয়া, ওর মধ্যে প্রোবায়োটিক থাকে, লাইভ কালচার থাকে ল্যাক্টোব্যাসিলাসের। ডিম খেতে পারেন, সবুজ ফুলকপি যেগুলো হয় সেগুলো খেতে পারেন, পালং শাক খেতে পারেন, যেটা আমি বলছিলাম সবুজ শাক সবজি, কুমড়ো খেতে পারেন, দারচিনি, যে কন্ডিমেন্টস আমরা স্পাইসেস ইউজ করে থাকি তার মধ্যে দারচিনি আছে একটা, সেই দারচিনি ইউজ করতে পারেন। হুম তাছাড়া প্রোটিনটা খুব কিন্তু খেতে হবে, প্রোটিনটার মধ্যে চিকেন খেতে পারেন, ফিশ খেতে পারেন। ডেফিনেটলি মাটন আমি ওভাবে তো রেকমেন্ড করব না, কিন্তু হুম। আদারওয়াইজ গুড মাটনটা সোর্সেস অফ একটা বিষয়। হ্যাঁ, এটা তো হ্যাঁ, গুড সকলের একটা সোর্সেস প্রিয় অফ জিনিস। প্রোটিন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই মানে কিন্তু এটার কোনো ইমিউনো এটা একটু বুস্টিং অ্যাভয়েড এফেক্ট করতে আপনি হবে। পাবেন হুম না। হ্যাঁ, হুম 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 অন্য হুম সোর্স অফ প্রোটিন খেতে পারেন, ছানা খেতে পারেন, মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, পনির খেতে পারেন। আর যেটা আপনাকে একদম শুরুতে বলেছিলাম, যত বেশি কালার্ড, মানে রঙিন ফ্রুট, রঙিন ভেজিটেবল খেতে পারবেন ততই বেশি ভালো। আরেকটা এই প্রসঙ্গে কথা বলি, ইমিউনিটি নিয়ে যখন কথা হচ্ছে, হুম ভিটামিন এ, সি, ই, ডি, এই 4টে ভিটামিন ইমিউনিটি খুব বাড়ায়। তাছাড়া মিনারেলের মধ্যে যেটা পড়ে, জিঙ্ক, সেলেনিয়াম আর ম্যাগনেসিয়াম, এইগুলো এইগুলো যদি আপনার খাবারে ডেইলি একটু কম বেশি করে থাকে, আপনার কিন্তু ইমিউনিটি ইন দ্য লং রান খুব বেশি হুম। রকম ভাবে ভালো থাকবে আর কি, ইমিউনিটির এই পয়েন্ট দিয়ে এই এই বলছি। এ সি ডি ই, এই যে ভিটামিন যেগুলো বললেন, এগুলো আমরা খুব কোন, সহজে পাবো এরকম কোন সোর্সটা আপনি একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ, ভিটামিন এ যেটা আমরা মানে একদম চোখ বন্ধ করে বলে থাকি আই ভিটামিন, ভিটামিন এটাকে রেটিনল, যেটা ভিটামিন এটা যেটা পাবো আমরা যে কোনো রকম অরেঞ্জ বা ইয়েলো কালার্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। যেরকম আমি হুম কিছু নাম বলি, গাজর, আম, মিষ্টি আলু, পালং শাক, সবুজ ফুলকপি, মাছের তেল, ডিমের হলুদ অংশ, কুমড়ো, হুম এইরকম জিনিসে আমরা ভিটামিন এটা পেয়ে থাকি। ভিটামিন সিটা তো আপনাকে আমি বললাম কি কিতে পেয়ে থাকি, তাও আরেকবার হ্যাঁ আমি বলছি, যে কোনো টক জাতীয় যে ফ্রুট, সাইট্রাস ফ্রুট, যেরকম সেটা অরেঞ্জ হতে পারে, মুসাম্বি হতে পারে, কিউই হতে পারে, গোয়াভা হতে হুম পারে, ক্যাপসিকাম, ফ্রুট ভেজিটেবলস এর মধ্যে আমি বলছি ক্যাপসিকাম হতে পারে, হুম ফুলকপি হতে পারে, টমেটো হতে পারে, এই জিনিসগুলো ভিটামিন সি।
ভিটামিন হুম ইটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ভেজিটেবল অয়েলে পাওয়া যায়। যে কোনো তেল কিনলে আপনি পেছনে অনেক সময় দেখবেন নিউট্রিশনাল লেবেলিংটা যদি দেখেন, ভিটামিন হুম ইটা ওখানে দেওয়া থাকে যে হ্যাঁ এটাই ভিটামিন ই আছে। তাছাড়া নাটসে থাকে, যেরকম আমন্ড, ওয়ালনাট এগুলোয় থাকে। হোল হুম গ্রেনসে থাকে, যেরকম ওটসে থাকে। আর হুম মিষ্টি আলু, এই সমস্ত জিনিসে থাকে। তাছাড়া ভিটামিন ইটার সোর্সটা রিলেটিভলি অনেক কম, তো অনেক সময় আমরা বলে থাকি ভিটামিন ই ক্যাপসুল যেগুলো হয়, ইভিয়ন হয় বা ওই সবুজ যে ক্যাপসুল গুলো হয়, সেগুলো আপনি দিনে ব্রেকফাস্টের পর একটা করে খেতেই পারেন। আবার মানে সেটা বলছি কি সেটা বয়সটা, তো বাচ্চারা নিশ্চয়ই, হ্যাঁ বয়স না, বাচ্চারা নিশ্চয়ই হ্যাঁ, পারবে না, হ্যাঁ। হুম এক্স্যাক্টলি, হুম বাচ্চাদের এই চেষ্টা ব্যাপারে করবেন। খেয়াল রাখতে হবে একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাপ্লিমেন্ট যতটা পরে দেওয়া যায়, মানে বাচ্চা পারছে না নিতে, খেতে চাইছে না, হুম তাও আপনি হুম ন্যাচারাল সোর্সেই বিলিভ করবেন। কিন্তু ধরুন ও অপুষ্টিতে চলে যাচ্ছে, মানে খাওয়াটা কিছুতেই কোনো একটা সমস্যা হচ্ছে, সেটাকে আগে প্রথম দেখতে হবে কেন খেতে পারছে না। তার হুম ফলে যেন এটা না হয় সে ম্যালনিউট্রিশনে ভুগতে শুরু করে। আর লাস্ট যেটা বলছি, এক্স্যাক্টলি। ভিটামিন ডি। এই চারটে ভিটামিন খুব এসেনশিয়াল। লাস্টটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডিটাকে আবার আমরা লেম্যান ল্যাঙ্গুয়েজে সানশাইন ভিটামিন বলে থাকি। যে হুম রোদ্দুরে হুম দাঁড়ালে ভিটামিন ডিটা আমাদের হুম বডিতে যে সিনথেসাইজ হয় ওটা আরেকটু বেড়ে যায়। তাছাড়া খাবারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিদেশি খাবারে এটা একটু বেশি থাকে, যেরকম স্যালমন, টুনা, এই সমস্ত ফিশে। সেটা আমি বাদ দিচ্ছি কারণ সেটা তো সম্ভব না আমাদের পক্ষে কারোর তাই তো। ওটা রেগুলার বেসিসে খাওয়া। তাছাড়া হ্যাঁ। আপনি যেটা খেতে পারেন, মাশরুমে থাকে, ডিমের হলুদ অংশে থাকে, টক হুম দইয়ে থাকে। কিছু কিছু আইটেমস আপনি কিনলে দেখবেন পেছনে লেখা থাকে ফর্টিফাইড উইথ ভিটামিন ডি। এটা হুম কিন্তু পেছনে লেখা থাকে, এটা গভর্নমেন্ট হুম থেকেই করেছে। কারণ ভিটামিন ডিটা দেখা যাচ্ছে 3 আউট অফ 5 পিপলের মধ্যে ভিটামিন ডিটা কম। আর করোনা হুম ভাইরাস এই সিচুয়েশনে দেখা যাচ্ছে ভিটামিন ডি যার যত বেশি কম, তার একটা চান্স থেকে যাচ্ছে ডিজিজটাকে কোপ আপ করার ক্ষমতাটা কম। তো ভিটামিন ডিটা আহ, কিন্তু লেভেলটা আমার মনে হয় সবারই একবার চেক করিয়ে নেওয়া উচিত। কারণ ভিটামিন আহ, ডিটা যেটা বললাম খুবই কম, ইন জেনারেল দেখা গেছে যে খুবই কম। সান এক্সপোজারও তাছাড়া এই সময় খুব কম হচ্ছে, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছে না। একদম, একদমই তাই। হ্যাঁ। তাছাড়া কড লিভার অয়েলে আপনি পেতে পারেন, সেটারও একটা সাপ্লিমেন্টেশন হয়। যদি হুম হুম সেটা হুম হুম। আপনার মনে করেন যে ওইভাবে সাপ্লিমেন্টেশন নেবেন, তো সেইভাবে আপনি করতে এই পারেন। এই এই প্রসঙ্গেই বলি যে এই যে বিভিন্ন যে খাওয়ার যে তালিকাগুলো রয়েছে, মানে এরকম অনেকের একটা ধারণা থাকে বা চিরকালই একটা ধারণা যে আমরা খুব বেশি প্রোটিন বা ভিটামিন বা হুম, মিনারেলস এই ধরনের খাবারগুলো পেতে গেলে কি সবজির মধ্যে হুম, আমাকে সেই বিট, গাজর, ক্যাপসিকাম, হুম, বিনস এগুলোকেই আমাকে সবসময় আনতে হবে। এরাই যেন সেই হুম, সবজির রাজত্ব একসময় মানে হুম, একেবারে রাজত্ব করছে। কিন্তু এই হুম, সেই খুব সহজ, খুব কম দামে যে সমস্ত সবজি পাওয়া যায়, হুম, যেমন আলু, পটল, পেঁপে, হুম, ঝিঙে, হুম। এই ধরনের খাবারগুলোও কি পুষ্টিগুণের দিক থেকে পিছিয়ে রয়েছে? হ্যাঁ, আলুটা আমি বলবো যে মিষ্টি আলুটা খুবই এসেনশিয়াল। আমি বলেওছি কি কি জিনিস মিষ্টি আলুতে থাকে। হুম শুধু আলু, দেখুন পটল, ঝিঙে এগুলো তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি। কিন্তু হুম আলুর ক্ষেত্রে বলে রাখি, আলুটার ম্যাক্সিমাম হচ্ছে কার্বোহাইড্রেট। হুম কার্বোহাইড্রেটটা ওটার সব থেকে বেশি। সুতরাং আলু যে কারুর ডায়েটে কমপ্লিটলি অফ, ডায়াবেটিস বা রোগা হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি আলুর পার্সেন্টেজটা যেন একটু কম হয়। কেন বলে থাকি, তার কমপ্লিটলি অফ বলছি না, কিন্তু আপনি যেহেতু ওখান থেকে কার্বোহাইড্রেট পাচ্ছেন, এবার যদি হুম আপনার ডায়েটে একদিন এরকম খান, আজকে ভাত আলু সেদ্ধ খেয়েছি, তাহলে কিন্তু হুম দুটোই কার্বোহাইড্রেট হয়ে গেল। ওর মধ্যে হুম প্রোটিন কিছু আপনি পেলেন না আলাদা করে। তো এটা দেখতে হবে যে আলু খাচ্ছি মানে কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছি। সুতরাং সেই দিন তাহলে ভাতের পার্সেন্টেজটা আমাকে অ্যাকর্ডিংলি কমাতে হবে। হুম ওই দিক দিয়ে আলুটাকে আমি একদম লাস্টে রাখি। আদারওয়াইজ পটল, ঝিঙে যেগুলো একদম আপনি বলছেন সস্তা, তো একদম আর হ্যাঁ, সারা হ্যাঁ। বছরই কারণ মোটামুটি পেয়ে যাবেন। ধরুন এমন এমন মানুষও অনেক দেখছেন আমাদের প্রোগ্রাম, যারা হয়তো সেই আর্থসামাজিক হুম, কন্ডিশনটা বিলং করেন না। হুম, হুম, তাদেরও উপযোগী এমন কিছু খাবার যেগুলো হুম, হয়তো এই মুহূর্তে খুব খাওয়াটা প্রয়োজন। হুম, আমরা হুম, শুধুমাত্র খাবারটার পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই হুম, বলে হয়তো হুম, এড়িয়ে যাচ্ছি। অথচ হুম, বাজারের দাম হয়তো খুব কম। এই ধরনের যদি হুম, কিছু আপনি একটা খাদ্য তালিকা বলে দেন ইন হুম, জেনারেল, তাহলে হুম, সেটা হয়তো অনেকের অনেক উপকারে লাগবে। হুম। যেরকম ধরুন সকালবেলা ব্রেকফাস্ট আমি বলছি, মানে একদম লো কস্ট রেখে মাথায় বলছি, অথচ হাই নিউট্রিশনাল ভ্যালু। হুম, সকালবেলার ব্রেকফাস্ট যেটা হয় সেটা আপনাকে এমন ভাবে করতে হবে যাতে তার মধ্যে প্রোটিনটা, সব থেকে প্রোটিন কার্বোহাইড্রেটটা খুব ভালো মাত্রায় থাকে। হুম, লাঞ্চটায় একটু কম, ডিনারটায় আরেকটু কম, কারণ ডিনারটা যতটা হালকা করা যায় ততটা ভালো। হুম, প্রোভাইডেড হ্যাঁ, সে যদি একটা সেডেন্টারি টু মডারেট
কাজ করে। যদি একদম সে খুব হার্ড ওয়ার্কিং হয় তাহলে আমরা ডেফিনেটলি বলবো তার তিনটেই মিল যেন একদম ওয়েল ব্যালেন্সড হয়। নয়তো হুম সকালবেলা ধরুন ছাতুটা খুব সস্তার একটা খাবার, পুষ্টিকর খাবার, যেটা আপনি দুধ দিয়ে খেতে পারেন, সামান্য জলে গুলে খেতে পারেন, এক গ্লাস ছাতুর শরবত খেয়ে দেখবেন আপনি অনেকক্ষণ সাস্টেইন করতে পারবেন। প্লাস প্রোটিনও হয়, ওটা হাই হুম প্রোটিন। এই একটা হুম জিনিস খেতে পারেন। আমি একবার হুম এবার দুপুরবেলা শশা খেতে পারেন তার সাথে একটু। দুপুরবেলায় চলে যাচ্ছি, দুপুরবেলায় এক বাটি আপনি একটু চাল আর ডাল মিশিয়ে আপনি খিচুড়ি খেলেন, তার মধ্যে বাড়িতে যা সবজি অ্যাভেলেবল, মানে সেটা একটা দুটো যা সবজি তার মধ্যে একটু কেটে কেটে দিয়ে দিলেন, ওটা কিন্তু একটা ওয়েল ব্যালেন্সড ডায়েট হয়ে গেল। কারণ ভাত থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি, ডাল থেকে আমরা প্রোটিন পাচ্ছি, আর ওই যে বাড়িতে যে কটা যা সবজি আছে একটু একটু করে কেটে আমরা দিয়ে দিলাম, সেখান থেকে আমরা ফাইবার, ভিটামিনস, মিনারেলসও পাচ্ছি, যেই জন্য আমরা কমপ্লিট ফুড হিসেবে কিন্তু খিচুড়িটাকে বলে থাকি। যে জন্য বাচ্চাদেরও 6 মাস পরে আমরা যখন নতুন খাবার কিছু দিই, খিচুড়িটা একটা খুব এসেনশিয়াল তাদের ডায়েটে হয়ে যায়, কারণ ওটাকে আমরা কমপ্লিট ফুড বলি। আরেকটা হচ্ছে দুধ। এক্স্যাক্টলি। দুধটাকেও আমরা অনেক সময় কমপ্লিট ফুড বলে থাকি, যে জন্য একটা বাচ্চা 6 মাস ধরে দুধেই সার্ভাইভ করে যদি তার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা হয়। তো দুধটাও কিন্তু একটা কমপ্লিট সোর্স অফ প্রোটিন। বিকেল বেলার দিকে সে যদি সামান্য মুড়ি বাদাম খায় আর একটু শসা পেঁয়াজ দিয়ে, একদম আমি লো কস্ট মাথায় রেখে বলছি, সেটা কিন্তু একটা পেট ভর্তি খাবার, অথচ নিউট্রিশিয়াস খাবার। আবার তিনি রাত্রে চলে এলেন, রাত্রে তখন যদি রুটি খাওয়া সম্ভব হয় রুটি, নয়তো আবার ভাত ডাল সবজি। ডালটা আমি প্রোটিন হিসেবে রাখছি, কারণ মাছ মাংস ডিমটা যদি একটু হায়ার লেভেলে চলে যায়, তো ডালটা কিন্তু একটা খুব ইজি সোর্স অফ প্রোটিন, আর খুব সেই দিক দিয়ে লো কস্ট, মানে কম্পেয়ার টু চিকেন টিকেন আর কি। এক্স্যাক্টলি। আর এই যে ডায়েট প্ল্যানটা বললেন সারাদিনের, আমাদের যে আমরা সাধারণত কি করি যে যখন যেটা ভালো লাগে প্রচুর পরিমাণে খেয়ে নিলাম, হুম। ব্যাস পরবর্তীতে গিয়ে সেটার ভুগতে হচ্ছে সারাদিন। তা এই হ্যাঁ, বিষয়টাকে যদি খুব সুন্দর ওয়েল ব্যালেন্সড ভাবে আমরা করতে চাই, সেটা কি 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 গাইডলাইনটা মেনটেন করব আমরা একদম সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, হুম, এই মানে সেই প্রসঙ্গে বলে পরিমাণটা? থাকি, হ্যাঁ হ্যাঁ একদম, এই পোর্শন সাইজটা খুব ইম্পর্টেন্ট। আমি কতটা হুম খাচ্ছি, হয়তো অনেককেই আমি বলতে শুনেছি যে আমি তো বেশি খেতে পারিই না, তাও এরকম হুম আমি মোটা হয়ে যাচ্ছি বা আমার মেডিকেল প্যারামিটার্স গুলো ঠিক হচ্ছে না। কারণ এই হুম পোর্শন সাইজ, হুম মানে কতটা খাচ্ছি, কোয়ান্টিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়ালিটির সাথেও। আমি যেটা হুম বলে থাকি যে সারাদিনে আপনি 5 বার খাবেন। এটা শুনতে অনেকেরই অবাক লাগে যে 5 বার খাবো। 5 বার আপনাকে বলছি না সাংঘাতিক কিছু খেতে। 3 বেলা খাবার তো আমরা এমনিই খাই, হুম সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, রাত্রেবেলা ডিনার। তার হুম সাথে দুটো খাবার আমি অ্যাড করতে বলছি, মানে এটা আমি বাচ্চাদের কথা মাথায় রেখে বলছি। হুম মিড মিড মর্নিং, যেটা 11টা 12টার দিকে, তাকে একটু ফ্রুটস, কেন ফ্রুট বলে আলাদা টাইমিং কিন্তু কিছু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে আমরা বাচ্চাদের দেখি না সচরাচর খেতে। ব্রেকফাস্ট মানেই তারা কর্নফ্লেক্স দুধ বা রুটি তরকারি খেয়ে চলে যাচ্ছে, দুপুরে ভাত ডাল খাচ্ছে, রাত্রেও রুটি তরকারি বা ওরকম কিছু মিড খাচ্ছে। মর্নিং, মিড মর্নিং মিড বলছেন? মর্নিং, মিড মর্নিং, আচ্ছা, মিড মানে ওই মোটামুটি মর্নিং। 10টা 11টা এরকম সময়? হ্যাঁ একদম 10টা থেকে 12টার মধ্যে এটাকে আমি আচ্ছা। মিড মর্নিং সেগমেন্টে রাখছি। এইখানটায় হ্যাঁ। আইডিয়াল হচ্ছে বাচ্চাকে ফল দেওয়া। কেন আলাদা করে, স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে আমি দেখেছি ফল খাওয়ানোর সময়, ফল খাওয়ানোর অভ্যেসটা কিন্তু একদমই নেই। আলাদা করে হুম। এরকম ফ্রুট টাইম বললে তাদের অবাক লাগে যে ফ্রুট টাইম বলে হ্যাঁ। আবার কি হয়। না, আমার হুম। বাচ্চা তো খাই না, ফল খায় না। এইখানেও আরেকটা বলে থাকি, আমার বাচ্চা খায় না এটা কিন্তু ভুল কথা, আমি আমার বাচ্চাকে খাওয়াতে শেখাইনি, এইটা হচ্ছে এক্স্যাক্টলি। আসল এই এই কথা। জায়গাতেই আমার প্রশ্ন ছিল আজকে। আপনি নিজেই এলেন সেই জায়গায় যে এই খাওয়ানোর সময় মানে খাওয়ানো বিশেষ করে একটা একটা এমন কঠিন কাজ এই মুহূর্তে বাবা মায়েদের, যে হ্যাঁ প্রচুর এই হ্যাঁ। নিয়ে কমেন্ট পেয়েছি যে আমার বাচ্চা এটা খায় না ওটা খায় না, কি করে খাওয়াবো। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে একটা সঠিক গাইডলাইন, যে আমরা কি কি হুম। ভুল করি বাবা মায়েরা যে তাদেরকে খাওয়ানোর সময়, ছেলে মেয়েদের খাওয়ানোর সময়, সেটা আপনি একটু আমাদের সাথে শেয়ার করুন একদম সেই বিষয়টা। হুম একদম। দেখুন, একটা বাচ্চা প্রথমে যে বড় হচ্ছে, প্রথমেই তার বাবা মা বা বাড়িতে যারা আছে তাদেরকে দেখে বড় হচ্ছে। হুম তাদের যে লাইফস্টাইল, তাদের খাওয়ার ধরন দেখেই কিন্তু সে বড় হচ্ছে। তারা হুম যদি ঠিকঠাক না খায়, সারাক্ষণ চানাচুর খেতে দেখছে, আলু ভাজা খেতে দেখছে, বা ফাস্ট ফুড খেতে দেখছে, কিছু হলেই বাইরে থেকে অর্ডার করছে, এরা কিন্তু, এদের কাছে এটাই নর্মাল। কেউ হুম যদি বাড়িতে উল্টে এমনি খায়, তার কাছে সেটা অ্যাবনর্মাল না, এটা তো হতে পারে না, কারণ সে ছোটবেলা থেকে দেখছে এটাই নর্মাল হয়ে আসছে, আমার বাবা মা এই করছে বা বাড়ির অন্যান্য লোকেরাও তাই করছে।
একজন বাচ্চাকে বড় করার পেছনে তার বাড়ির লোকের অবদান সব থেকে বেশি। স্কুল তো আছে, কিন্তু স্কুল খাওয়ার হ্যাবিটটা তো ডেভেলপ করতে পারে না। অনেক তাই স্কুল তো। আছে যারা খাওয়াটা দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হুম আদারওয়াইজ এটা বাড়িরই দায়িত্ব যে তার খাওয়ার স্টাইলটা কি করে কি ডেভেলপ করবে। তো আমার মনে হয় প্রথমে নিজেদেরকে একটা গুড এক্সাম্পল হিসেবে ছেলে মেয়ের সামনে দাঁড় করান, যে দেখো আমি যদি এটা খাই এটা তো এই কারণে খাচ্ছি। আর আমার যেটা মনে হয় বাচ্চাদের সব সময় বলে দেওয়া উচিত যে এটা দেখো, এটা খেলে এটা হয়। এটা কিন্তু বাচ্চারা খুব ভালো বুঝবে, যে দেখো তুমি কিন্তু এটা, কিন্তু যদি ভুল বোঝান, দেখো এটা না হুম খেলে আমি কিন্তু তোমায় তাহলে কালকে এখানে নিয়ে যাব না বা চকলেট দেব না, এই হুম ভুল ব্রাইবস গুলো প্লিজ দেবেন না। তার থেকে হুম আপনি হুম বোঝান হুম। এই জিনিসটা হ্যাঁ। খাও তাহলে তোমার চোখ ভালো হবে, এই জিনিসটা খাও তাহলে তুমি লম্বা হবে, যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। এই জিনিসটা খাও তুমি বেশি মেমরি, বেশি কনসেন্ট্রেট করতে পারবে স্কুলে, সেটা কিন্তু বেশি ভালো। কিন্তু যদি আপনি ওকে ব্রাইব দিতে শুরু করেন যে আজকে এটা খাও তাহলে কালকে আমি তোমার ফেভারিট চকলেটটা আনবো, ও কিন্তু খেয়ে নিল হয়তো, কিন্তু সেটা হুম। ওইভাবে এনজয় করলো না। ইন দ্য লং রান আপনার বাচ্চা ওইটা বেশি দিন খাবে না। তো একদম। আমার মতে হচ্ছে প্রথম হচ্ছে সেটা গুড এক্সাম্পল, নিজে আগে সেটা নিজের লাইফ নিজের প্লেটে আপনি খান, তবেই বাচ্চাকে আপনি শেখাতে পারবেন, নয়তো আলাদা করে বাচ্চাকে আপনি শেখাতে পারবেন না। সেকেন্ড হচ্ছে সব সময় চেষ্টা করুন একসাথে খাওয়ার। আগে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আপনি দিলেন, তারপর নিজে খেতে বসলেন, এইটা না। বাচ্চার সবসময় মনে হবে আচ্ছা আমার জন্য খাবারটা কিন্তু আলাদা, এটা হুম বাচ্চার হুম খাবার, হুম এটা বড়দের হুম খাবার না। আমি তো বড়দের হুম খাবার এখনো খাই না। সব সময় বাচ্চাদের বলতে দেখবেন অনেক সময় যে মা বাবার খাবার, এটা একটা বড়দের খাবার, আমার খাবার তো হুম আলাদা হয়। মা বাবারাও আছে, আমার বাচ্চার খাবারটা আলাদা আছে, আমরা তো আলাদা খাই, আমার বাচ্চার খাবারটা আমি আলাদা বানাই। সেটা একদমই করবেন না। মানে হ্যাঁ, হুম বাচ্চার বয়স কত আমি বলছি না, 2 3 4 বছরের বাচ্চার খাবার বড়দের খাবারের মতো হবে, কিন্তু আদারওয়াইজ আমি বলছি একসাথে বসে খাওয়ার একটা হ্যাবিট ইনকালকেট করুন, যাতে বাচ্চারা এটা মনে করে যে হ্যাঁ এই খাবারটা সবার খাবার, এই খাবারটাই হ্যাঁ। আসল খাবার, আমাকে খেতে হবে। হুম তাছাড়া বাচ্চার যদি কখনো ইচ্ছে করে, সে তো স্কুলে যাচ্ছে, টিভি দেখছে, নানান খাবারের সাথে সে পরিচয় পাচ্ছে, যেরকম পিৎজা বলুন, রোল বলুন, এরকম তো খাবার আমাদের বাড়িতে এমনিতে হয় না, কিন্তু কাউকে দেখলো টিফিনে আনতে বা অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে এরকম দেখলো, তখন তার একটা ইচ্ছে আর কিউরিওসিটি বাচ্চাদের মধ্যে একটা খুব কমন জিনিস, তখন সে তার বাবা মাকে বলতেই পারে পারে যে আমি খাবো এটা। চেষ্টা হুম। করবেন, এটা আমি জানি মাদের পক্ষে খুব ডিফিকাল্ট, স্পেশালি খুব যদি তারা ডিফিকাল্ট, হ্যাঁ। চাকরি, সেই সময়টা, স্পেশালি হ্যাঁ, যদি বিশেষ করে তারা ওয়ার্কিং চাকরি পার্সন হলে, করেন, হ্যাঁ। হ্যাঁ, তাই বা তো। বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে, সেটাও আমি হুম মানছি। কিন্তু যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব, চেষ্টা করবেন ওই জিনিসটা বাড়িতে করে আপনি আপনার বাচ্চাদের খাওয়ান। এমন সেটা হেলদিও হবে, পুষ্টিকরও খাবেন, আর বিশ্বাস করুন ওইটাকে আপনার বাচ্চা কখনো অসুস্থ হবে না। কিন্তু হুম। তার মনেও হবে যে হ্যাঁ আমার পিৎজাটা আমি খেয়েছি, হ্যাঁ রোলও আমি টেস্ট করা হয়ে গেছে। এই জিনিসটা, বাইরের খাবারটাকে যতটা কাট ডাউন করে বাড়িতে ফ্রেশ হোমমেড খাবার খাওয়াতে পারবেন, সেটা কিন্তু সব থেকে বেশি ভালো হবে। অনেকটাই প্রয়োজন। একদম। একদম। আমাদের অনেক কমেন্ট চলে এসেছে। এবার একটু কমেন্ট গুলো দেখে নিই। একজন হুম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সুমনা হ্যাঁ, তরফদার লিখছেন যে 10 বছর বয়স তার বাচ্চার, গ্রিন টি কি তাকে দেওয়া যাবে? দেখুন গ্রিন টি খুবই ভালো, তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সব ভালো। কিন্তু হুম কফিতে যেরকম ক্যাফিন থাকে, টিতে ট্যানিন থাকে। ট্যানিন একটা অ্যান্টি নিউট্রিয়েন্ট, যে জন্য আমি এমনিও অনেককে বলে থাকি চা বা কফির সাথে আপনি চেষ্টা করবেন কোনো খাবার না খেতে। কারণ দুটোরই গুণ আছে, কিন্তু লিভারের জন্য কফি ভালো, টি মানে চাতে আপনি খুব অ্যান্টি অক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েডস এই সমস্ত পাবেন, কিন্তু কোনো হুম খাবারের সাথে খেলে সেটার খাদ্যগুণটা কিন্তু চলে যায়, কারণ এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো থাকে বলে। তো সেই জন্য চা বা কফি যখন খাবেন চেষ্টা করবেন আধা ঘন্টা আগে পরে কিছু না খেতে। তো একটা বাচ্চার ক্ষেত্রেও যখন চা তাকে খাওয়াচ্ছেন, যেই গুণের জন্য কেন খাওয়াচ্ছেন, এটা সব থেকে বড় প্রশ্ন, কিসের জন্য খাওয়াচ্ছেন? কারণ আপনারাও খান, ওই দেখে ও বড় হচ্ছে, ওরও খেতে ইচ্ছে করছে, না আপনি মনে করছেন অ্যান্টি অক্সিডেন্ট যেটা ভালো, গ্রিন টি মানে তো হ্যাঁ। ভালো বলেই উনি হয়তো মিন করেছেন। ভালোর তো পাল্লা ভারী গ্রিন টি মানে, হ্যাঁ, এটা হ্যাঁ, অনেকের ধারণা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে গ্রিন টি কেন খাওয়াচ্ছেন? অ্যান্টি অক্সিডেন্টের জন্য? তাহলে অ্যান্টি অক্সিডেন্ট অন্য অনেক সোর্স আছে, সেইগুলো হুম খাওয়ান। ফল সবজি, যেটা বললাম যে নানান রঙের ফল সবজি খাওয়ান। গ্রিন টির মধ্যে যেহেতু ট্যানিনটা থাকছে, হুম। সেটার জন্য আমি বলবো 10 বছরের বাচ্চাকে নাই, মানে অ্যাভয়েড করলে আর কি পারেন। আচ্ছা, উত্তর পেয়ে গেছেন আশা করি। আরেকজন কমেন্ট করছেন যে ওনার ছেলের অ্যালার্জি রয়েছে, সেই হুম। জন্য খাবার খাওয়াতে খুব সমস্যা, কি করবেন উনি বিষয়গুলো? দেখুন আহ, অ্যালার্জিটা, হ্যাঁ, হুম অ্যালার্জিটা আশা করি ফুড অ্যালার্জি আপনি মিন করছেন। এবার হুম ফুড অ্যালার্জি অনেক রকম হয়। একটা হচ্ছে দুধ জাতীয় প্রোডাক্ট, যেটা আমরা বলে থাকি হুম ল্যাকটোজ টলারেন্ট, ইনটলারেন্ট, এই ব্যাপারটা। একটা হচ্ছে বাদাম,
বাদামে অনেকের অ্যালার্জি হয়, একটা হয় গ্লুটেন মানে উইট মানে রুটি যেটা থেকে গম, গম থেকে অনেকের অ্যালার্জি হয়। তো কি ধরনের অ্যালার্জি এটা তো না জানলে আমার পক্ষে একটু বলা মুশকিল যে দুধ থেকে অ্যালার্জি না নাট মানে বাদামের থেকে অ্যালার্জি নাকি এই গ্লুটেন অ্যালার্জি মানে রুটির থেকে অ্যালার্জি। যেইগুলো থেকে অ্যালার্জি সবকটারই কিন্তু একটা অল্টারনেটিভ আছে। যেরকম আমি বলি দুধ, যদি আপনার বাচ্চার দুধে অ্যালার্জি হয় কাউ মানে একদম গরুর দুধ থেকে, তাহলে সেটা কিন্তু অন্যরকম ভাবে আপনি খাওয়াতেই পারেন। দুধ থেকে হ্যাঁ। যে প্রোটিনটা পান সেই মিল্ক প্রোটিনটা পেলেন না, কিন্তু অন্যরকম প্রোটিন যেরকম ডাল থেকে পেতে পারেন, চিকেন ফিশ এই সব থেকে পেতে পারেন। আর আমি যদি একটু হাই রেঞ্জে কথা বলি, তাহলে আমরা নন ডেয়ারি মিল্কও আজকাল খুব চলছে, যেটা আমরা বলে থাকি আমন্ড মিল্ক, ওট মিল্ক, এইসবও কিন্তু হতে পারে। সেকেন্ড হচ্ছে হুম। গ্লুটেন ইনটলারেন্ট, মানে যদি ও গমের কোনো কিছু খেতে পারে না, মানে ধরুন রুটি জাতীয় খাবার, তাহলে আপনি ওকে ভাত জাতীয় খাবারই খাওয়ান, রুটির পুরো প্রোডাক্ট বার্লি এগুলো বাদ দিন। তাই তো এখন এখন দেখি যে মানে কিছু একটা খুব নামি কোম্পানির তার প্যাকেজড ফুডের গায়ে লেখা আছে সেটা হয়তো গম দিয়েই তৈরি, অথচ হুম। গ্লুটেন ফ্রি লেখা। এটা হ্যাঁ, এগুলো তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, এগুলো মানুষকে শুধুমাত্র এক্স্যাক্টলি, বোকা বানানোর জন্য লেখা হচ্ছে। তো এক্স্যাক্টলি, সেইগুলো আমরা এক্স্যাক্টলি। কখনোই ভাবি না, আমরা সেই বিষয়টা ফ্রি মানে ভাবলাম যে এটা একদম নিরাপদ খাওয়াটা। হ্যাঁ, সেগুলো হ্যাঁ, একটু পরবর্তীতে আশা করি আমরা যারা কিনবো সেই কি কি নিউট্রিয়েন্টস গুলো রয়েছে সেই সবগুলো দেখে নেব আগামী দিনে। হ্যাঁ, একজন কমেন্ট গ্লুটেন, করছেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মৌদে ধর ক্লাস 4-এ পড়ে, ওনার বাচ্চার 10 বছর বয়স, দিনে কত ক্যালোরি খাওয়া দরকার? দশ দেখুন বছরের দিন বাচ্চা। হ্যাঁ, দেখুন দিনে কত ক্যালোরি খাওয়া উচিত সেটা 10 বছর আপনি বলে দিয়েছেন, বয়সটা ঠিক আছে, কিন্তু হুম। এটা আমরা যখন বলি তার আগে আমরা অনেক কিছু দেখে নিই যে তার কোনো এভাবে মেডিকেল। হঠাৎ করে বলা উচিত না, হ্যাঁ, হ্যাঁ আর তাই তো, আমি যদি বলি কথার কথা বলা আমি যায় যদি না। বলেও দিই 1200 ক্যালোরি খাওয়া উচিত, কথার কথা আমি যদি সেটাই। এমনি র্যান্ডামলি বলি, আপনি কি হুম করে বুঝবেন আপনাকে ভাত কতটা খেতে হবে, ডাল কতটা খেতে হুম হবে, হুম মাছ হুম হুম মাংস হুম এগুলো কত ক্যালোরি নিয়ে প্লিজ আপনারা ভাববেন না। ওটা হুম ডাক্তাররা লিখে দেন বা আমরা অনেক সময় বলি ঠিক আছে এই এত ক্যালোরি খাওয়া উচিত। কি খাবেন হুম। এইটুকু আপনারা জানুন, কি খাবেন কতটা খাবেন, ক্যালোরি নিয়ে মাথা এক্স্যাক্টলি। ঘামাবেন না। হ্যাঁ, সেটা উত্তর আশা করি পেয়েছেন। আর আরো একটা বিষয় যে এই বিষয়টা একটা খুব এই মুহূর্তে সবার জানা, সবার কি সবারই সমস্যার মধ্যে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, হুম, যে ওবেসিটি, যে মোটা হুম, হয়ে যাওয়ার যে সমস্যাটা। হুম, এটা একটা সাংঘাতিক ব্যাপার যে একটা হুম, ছোট্ট বাচ্চা যার হয়তো 6 বছর বা 7 বছর বয়স, আজকে হুম, কমেন্টে এসছে তার 40 কেজি 50 কেজি ওজন এই বয়সে। হুম, হুম, তার সেই জায়গাটা থেকে কিভাবে সে স্বাভাবিক ওয়েটে নিয়ে আসবে, বা কোন বয়সে কতটা ওয়েট থাকাটা দরকার, হুম, সেই একটা স্ট্যান্ডার্ড যে ওয়েটটা হুম। রয়েছে সেটা আপনি একটু আমাদের সাথে শেয়ার করে দিন। মানে প্রত্যেকে হ্যাঁ, শুনছে সেই বিষয়টা সকলে জানতে চায় আর কি। হ্যাঁ, আপনি প্রথমত আমি বলতে চাই যে ওজন দেখেই যে আপনি সবসময় বুঝবেন যে আপনার বাচ্চা ঠিক মতো বড় হচ্ছে সেটা কিন্তু না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আপনি বাচ্চাকে যদি দেখেন বেশি ওজন গেইন করে ফেলতে, সেটা তো একটা চিন্তার কারণ হবেই। তাছাড়া আমি হুম বলছি যদি বাচ্চা দেখেন যে না এ তো আমার আমার বাচ্চা তো ঠিকই ওজন আছে, তাহলে এ হুম। বোধহয় ঠিক আছে না। এই প্রসঙ্গে বলি হাউ টু চেক ইউর চাইল্ড ইজ হেলদি, মানে হেলদি কিনা, ওবিজ আন্ডারওয়েটটাই আমি আসছি। প্রথমে যেটা ইয়েস। আমি সবসময় বলি হেলদি থাকাটা খুব এসেনশিয়াল। সেটা ওই ওয়েইং স্কেলে 50 না 55 না 60 সেটা কিন্তু সেকেন্ডারি, ফার্স্টে হচ্ছে হুম হেলদি। হেলদি WHO অনুযায়ী হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আপনি ফিট আছেন, কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই। সেটা কি করে বুঝবেন? ইমিউনিটি যেটা আছে, যেটা নিয়ে এতক্ষণ কথাও হচ্ছিল আমাদের মধ্যে, ইমিউনিটিটা ওর খুব বেশি থাকবে, নর্মাল থেকে বেশি, মানে চট করে কোনো রকম সর্দি কাশি না হয়ে যাওয়া বা ডাস্ট অ্যালার্জি বা চট করে জ্বরে পড়ে যাওয়া একটু বৃষ্টিতে ভিজেই, এইগুলো না হওয়া। সেকেন্ড হচ্ছে একটা হেলদি ফিজিক্যাল গ্রোথ। আপনি দেখবেন আপনার বাচ্চা প্রত্যেক 1 মাস 2 মাস একটা খাতায় মেনটেন করবেন যে ওর হাইট কতটা বাড়ছে বা ওয়েট কতটা বাড়ছে, তাহলে বুঝতে হুম পারবেন যে এই ট্রেন্ডে ও বাড়ছে। তাহলে কোনো হুম সময় যদি একটু র্যাপিড গ্রোথ হয় বা র্যাপিড মানে একটা স্ট্যাগন্যান্ট লেভেলে চলে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আমার বাচ্চা কিন্তু এই সময়টায় দেখছি আমি একটা বেস লাইনে চলে এসছে, মানে বাড়ছেও না কিছু, মানে হাইটেও বাড়ছে না ওয়েটেও বাড়ছে না। তো এই হেলদি ফিজিক্যাল গ্রোথটা মেনটেন করবেন আপনি কি করে? প্রত্যেক মাসে হোক বা 2 মাস অন্তর অন্তর হোক ওয়েটটা হাইটটা ওর একটু অবজার্ভ করে।
থার্ড হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট বা সোসাইটাল, যেটা আমরা বলে থাকি যে বন্ধু বান্ধবের সাথে কিভাবে মিশছে, বা ওর হুম মেন্টালিটি কি করে হচ্ছে, কথাবার্তা কতটা কি মিশছে, লোকের সাথে মিশতে পারছে কিনা, এটাও হুম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আর হুম ফোর্থ হচ্ছে ফাস্টার রিকভারি, যেটা আমি বলতে পারি, মানে অসুস্থ কি মানুষেরা হয় না, সুস্থ মানুষেরাও অসুস্থ হয়, কিন্তু তার রাইট রিকভারি রেটটা কতটা হাই, মানে সে অসুস্থ হলো, এবার সেই অসুস্থতা থেকে তার রিকভার করতে প্রচুর টাইম লাগছে, বা হিলিং টাইমটা তার প্রচুর লাগছে, তাহলে কিন্তু সে হেলদি আমি বলবো না। সে হতে হুম পারে একদম ওজন তার ঠিক, কিন্তু সে কিন্তু হেলদি হলো না। তো এই প্রসঙ্গে এই হেলদি ব্যাপারটাকে প্রথমে মাথায় রাখবেন যে আমার বাচ্চা হেলদি কিনা। হুম এইবার আমি হুম আসি যে আমার বাচ্চা যদি ওবিজ হয়ে যায় তাহলে আমি কি করব। ওবিজ একদিনে হয় না, আস্তে আস্তে হয়। প্রথমে হুম যখন হয় আপনারা মনে করেন ঠিক আছে আমার বাচ্চা একটু বেশি খেতে ভালোবাসে, একটু খাইয়ে দিই, ঠিক আছে কি আছে বাচ্চাই তো, এটা আমরা সবসময় ভেবে থাকি। তারপর মনে হয় যে আহারে ও এটা খেতে ভালোবাসে, এটা খাবে না, নিশ্চয়ই খাবে, কিন্তু এখানেও পোর্শন সাইজ মানছি। আপনি আপনার বাচ্চার মা বা বাবা হতে পারেন, কিন্তু ভালোবাসাটাকে কিন্তু খাবার খাইয়ে প্রকাশ করার দরকার লাগে না, সেটা অন্যভাবেও প্রকাশ করা যেতে পারে। বাচ্চাকে একেবারে ওভারওয়েট থেকে প্রথমে কিন্তু ওভারওয়েট হয়, তারপর ওবিজ হয়। যখন ওভারওয়েট লাইনে সে চলে আসছে, তখনই আমার মনে হয় প্রিকশনারি মেজারটা স্টার্ট করে দেওয়া উচিত, ওবিজ অব্দি যাতে সে না পৌঁছতে পারে। এইবার ধরে নিলাম সে ওভারওয়েট বা ওবিজ ক্যাটাগরিতে বিলং করে, তখন কি করবেন, কি করে বাচ্চার ওজন কমাবেন। এখানে হুম বলে রাখি তার তিনটে খাবার যেন মেন থাকে, ব্রেকফাস্টটা যেন স্কিপ না হয়, কারণ সে কেন স্কিপ না হয়, এটা একটা খুব ফ্যাশনেবল টার্ম হয়ে গেছে, ডু নট স্কিপ ব্রেকফাস্ট, কিন্তু হুম কেন, কারণ এটার একটা খুব সাইন্টিফিক কারণ আছে যে আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমোচ্ছি, তার আগে আমি 1.5-2 ঘন্টা আগে ডিনার শেষ করছি, টোটাল মোটামুটি 10 ঘন্টা আমার ফাস্টিং থাকছে, না খেয়ে থাকছি আমি। তারপরে যদি উঠে আমি ব্রেকফাস্ট না খাই, ডিরেক্টলি লাঞ্চ খাই, তাহলে ভাবুন তো কতটা গ্যাপ থাকছে, গ্যাস্ট্রিক জুস বেরোচ্ছে, পেটে আলসার হয়ে যেতে পারে, লং টার্মে গ্যাস্ট্রাইটিস এর সমস্যা হতে পারে। আর ডেফিনেটলি খালি পেটে থাকলে বেশিক্ষণ কিন্তু মোটা হওয়ার চান্সটাও আরো বেড়ে যায়। এর জন্য রোগা হওয়ার জন্য আমরা সবসময় বলে থাকি ছোট ছোট আর ঘন ঘন খাবার খেতে হওয়া উচিত, ফ্রিকুয়েন্ট স্মল মিলস। তো এখানে 3 বেলা ওকে ভালো খাবার দিন। আর যেটা আমি বললাম, শাক সবজি যতটা পারবেন খাওয়াবেন, 7 থেকে 8 ঘন্টা যেন ঘুমোয়। আর হ্যাঁ, যেহেতু ওবিস বা ওভারওয়েট ক্যাটাগরিতে আপনার বাচ্চা চলে গেছে, তাকে কিন্তু ক্যালোরি বার্ন আউট করতেই হবে। সে যদি ফিজিক্যাল ক্যালোরি বার্ন অ্যাক্টিভিটির আউট মধ্যে না, রাখতে হবে। ফিজিক্যাল হুম একদম, কারণ সে শুধু খেয়ে যাচ্ছে, ইনটেক হচ্ছে, তাই তো। কোনো কিন্তু আউটপুট হচ্ছে না, তখন হ্যাঁ তার অ্যাবজর্পশনটাও কিন্তু হবে না। যতটা পারবেন ওকে খেলাধুলা করান, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে 40 মিনিটস 50 মিনিটস একটা রাখুন ডেইলি। বর্ষাকালে তো কিছু করার নেই, কিন্তু তাহলে ইনডোর কোনো যোগা করান, মেডিটেশন কিছু একটা করান, যাতে ক্যালোরি বার্ন আউট হয়। তাছাড়া একদম সুষম খাবার খাওয়ান, আলাদা করে ওকে ওই যেটা বললাম, আজকাল আরেকটাও যেটা এই কথায় বলে রাখি ওবিসিটিতে, হুম যে মিল রিপ্লেসার খুব আজকাল এই টার্মটা ইউজ হয়। একটা হুম ড্রিঙ্ক আপনি ধরুন খাচ্ছেন লাঞ্চের বদলে, মানে ভাত, মাংস, ডাল, সবজি কিছু খেতে হবে না, আপনি ওই হুম 1 গ্লাস একটা ওই ড্রিঙ্ক খেয়ে নিন, ওটাই আপনার লাঞ্চ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু চেষ্টা করবেন না করতে, এরকম স্লিমিং ড্রিঙ্ক বা মিল রিপ্লেসমেন্ট গোছের কিছু খাওয়াতে, একদম ন্যাচারাল খাবার, যে ঘরের খাবার একদম, সেইটা চেষ্টা করবেন খাওয়াতে। আর রাতারাতি তো আপনার যদি ছেলে বা মেয়ে অনেকটা বেশি খায়, রাতারাতি তো আপনি কমাতে পারবেন না, কমানো উচিতও না, কিন্তু আস্তে আস্তে জিনিসটা কমান। কিভাবে কমাবেন, ভাতের পরিমাণটা কমান, শাকসবজি বাড়ান, আবার আরেকটু ভাতের পরিমাণ কমান, ডালের পরিমাণ বাড়ান, এইভাবে মানে পোর্শনটা আপনি কিন্তু একই রাখছেন, কিন্তু ভাতের পরিমাণটা কমিয়ে দিচ্ছেন, শাকসবজি বাড়িয়ে দিচ্ছেন, বা ডালটা হুম বাড়িয়ে দিচ্ছেন, প্রোটিনটা বাড়িয়ে দিচ্ছেন। বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই প্রোটিনটা না পেলে সে কনসেন্ট্রেট করতে পারবে না, সে লং রানে তার কোনো সাস্টেনেবিলিটিটাও অনেকটা কিন্তু কমে যাচ্ছে। তো প্রোটিনটা একটা এক্স্যাক্টলি। ভাইটাল ফ্যাক্টর। একজন কমেন্ট করছেন, অয়ন রায়, তার ছ হুম বছরের ছেলে, 20 কেজি ওজন, থাইরয়েড রয়েছে, সেক্ষেত্রে হুম কি খাওয়াবেন না এবং কি খাওয়াবেন না, মানে বিশেষ করে খাওয়াবেন না কোন জিনিসগুলো সেগুলো হুম আপনি হুম একটু বলুন। দেখুন, থাইরয়েড আছে যখন 20 বছরের, এটা দেখতে হবে কতটা, মানে লেভেলটা কত, হুম বর্ডার লাইনে আছে হুম নাকি অনেকটাই হাই। থাইরয়েডের প্রথমেই হুম যেটা আমি বলে থাকি যে একদম সোয়া প্রোডাক্ট একদম বন্ধ করতে হবে। সোয়া প্রোডাক্ট মানে হচ্ছে যে নিউট্রেলার চাংস যেগুলো পাওয়া যায়, বা সয়াবিনের থেকে অনেক সময় হ্যাঁ অনেকে বড়ি হয় না, সেই হ্যাঁ সয়াবিনের যে কোনো খাবার আপনাকে খাওয়া বন্ধ করতে হবে।
তাছাড়া যে আমরা ইংলিশে বলে থাকি ক্রুসিফেরাস ভেজিটেবল, যেটা আমি একদম বাংলায় বলছি, ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, এই জাতীয় খাবারের মাত্রাও কিন্তু আপনাকে একটু কমিয়ে রাখতে হবে। দুধ, দই, এগুলো একটু মেনটেন করে খেতে হবে, বেশি যাতে না হয়। আর থাইরয়েডের আরেকটা যেটা ইয়ে হয় যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও, থাইরয়েড আফটার অল একটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই হরমোনটা বেরোয়, তো নিজের ওজনটাও, যেই জন্য অনেক সময় থাইরয়েড থাকলে ওজনটা অনেকটা বেড়ে যায়, তো ওজনটাকেও কিন্তু কমিয়ে আনতে হবে। সব মিলিয়ে তাহলেই আপনার এই মেডিকেল প্যারামিটার যেটা হাই হয়ে আছে সেটা কমতে পারে। বেসিক এই ফুডগুলোকেই যদি অ্যাভয়েড করতে পারেন বা রেস্ট্রিক্ট করতে পারেন, বাকি সবই খেতে পারেন, তাহলে অসুবিধা নেই। আরো একটা বিষয় যে আমাদের ভারতীয়দের ক্ষেত্রে, বিশেষ করে ভারতীয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আয়রনের খুব একটা ঘাটতি রয়েছে। হুম হুম। এই আয়রনের ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করব? খুব সাধারণ, মানে খুব সহজে পাওয়া যায় এমন ধরনের কিছু খাবার খেয়ে যদি হ্যাঁ, পূরণ এই, হয়, সেই খাবারগুলো একটু বলুন। হ্যাঁ, হ্যাঁ। একদম তাই। হিমোগ্লোবিন কম, এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়। হুম মানে মেয়ে আমি হুম বলছি, সে তার বয়স বেশি হতে পারে বা গার্ল চাইল্ড হিসেবেও হতে পারে। আয়রন কি কি খাবারে পাওয়া যায় সেটা তো আমি বলবো, তাই সেই প্রসঙ্গে বলে রাখি, আয়রন একটা জিনিস হয় না যে আয়রন, আয়রনের সাথে ফোলেট, ফোলিক অ্যাসিড আর ভিটামিন সি কিন্তু জড়িয়ে থাকে। তো এই হুম খাবারটা খেলে এই যে আয়রন, হাই আয়রন রিচ ফুড বলবো, সেইটা ঠিক আমি বিলিভ করি না। তার সাথে আমাকে ভিটামিন সি, ফোলিক অ্যাসিড, ফোলেট এগুলোও আনতে হয়। হুম আয়রন, যদি ভিটামিন সি আপনার শরীরে সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে না থাকে, তাহলে কিন্তু আয়রন শরীর অ্যাবজর্ব করবে না। যতই আপনি আয়রনের কি কি খাবার খেলে আয়রন বাড়বে আমি বলছি, কিন্তু যদি শরীরে ভিটামিন সি রিচ খাবার না থাকে, প্রপোর্শনটা যদি কম থাকে, তাহলে কিন্তু আয়রন আপনার শরীর অ্যাবজর্ব করবে না। তো যেরকম ক্যালসিয়াম, এরকম একটা জিনিস, ক্যালসিয়াম কিন্তু ভিটামিন ডি ছাড়া অ্যাবজর্ব হয় না, যে জন্য আপনি যদি কোনো ক্যালসিয়ামের সাপ্লিমেন্টও নেন, ড্রাগও নেন, তো পেছনে কিন্তু লেখা থাকে ভিটামিন ডি আছে তার সাথে দেওয়া। এবার বলি আয়রন কি কি খাবারে থাকে। রেড মিটে থাকে, লিভার, যে আমরা যখন কিনি, অনেক সময় লিভার থাকে না, আলাদা করে লিভার কিনতেও পাওয়া যায়, একসাথেও পাওয়া যায়, মেটে, যেটা মেটে খেতে পারেন। পোলট্রির খাবারে থাকতে পারে, ডিম যেটা আমরা বলছি, হোল গ্রেন থাকতে পারে, বিনে থাকতে পারে, বিভিন্ন বাদামে থাকতে পারে, সিডসে থাকতে পারে, যেগুলো আমি আগেও বলেছি। আর অনেক খাবারের পেছনে লেখা থাকে আয়রন ফর্টিফাইড ফুড, সেই সব খাবার আপনি খেতে পারেন। ফোলেট কিসে থাকে, ফোলেট তার মাত্রাও যদি কম থাকে, তাহলে কিন্তু আয়রনটা ঠিক অ্যাবজর্বড হবে না। পালং হুম শাকে থাকে, কিডনি বিন যেগুলো থাকে সেটায় থাকে, কাবুলি চানায় থাকে, বিভিন্ন রকম ডালে থাকে, হোল গ্রেনে থাকে। আর ভিটামিন সি না হলে আমি বলছিলাম যে এগুলো অ্যাবজর্পশন হবে না, তো ভিটামিন সি এর মধ্যে তো আমি আগেও বলেছি, এখনো বলছি, সমস্ত টক জাতীয় যে ফ্রুটস গুলো হয়, যেরকম মুসাম্বি, কমলা লেবু, কিউই, পেয়ারা, এই সমস্ত খাবার আপনাকে খেতে হবে। ক্যাপসিকাম, ভেজিটেবলের মধ্যেও ক্যাপসিকাম, এই সমস্ত আছে, যেগুলো খেলে আপনার আয়রন অ্যাবজর্পশনটা কিন্তু শরীরে খুব ভালো হবে। আয়রন একলা খেলে, মানে এই সমস্ত শুধু আয়রন রিচ খাবার খেয়ে কিন্তু কিছু হবে না। আর এই করোনা ভাইরাস এই সিচুয়েশনে আমি যেটা বলতে চাই সবাইকে, বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটা করে তো মুসাম্বি, এখন তো কমলা লেবু পাওয়া যায় না, তো দিনে একটা করে মুসাম্বি বা পেয়ারা এই সমস্ত খান। আর বড়দের ক্ষেত্রেও রেগুলার বেসিসে কিন্তু একটা থেকে দুটো এরকম ভিটামিন সি ওয়ালা ফ্রুট খাওয়াই উচিত। একদম, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর হুম বাঙালির শেষ পাতে মিষ্টি তো থাকবেই। হুম। এই মিষ্টি প্রেমী বাঙালি হ্যাঁ, কি কতটা করা যেতে পারে? আমরা তো জানি যে মিষ্টিতে হ্যাঁ। কি হয়, কতটা হুম। ক্ষতি হয় বা হ্যাঁ। উপকার হয়, সেসব আমরা জানতে হুম মানে ইচ্ছুক নই। কারণ আমি ব্যক্তিগতভাবে মিষ্টি হুম অত্যন্ত প্রেমী, কিন্তু তাও আমাদের শরীরের কথা তো ভাবতেই হয়। হুম। সেই ব্যাপারটা আপনি বলুন যে হ্যাঁ কতটা মিষ্টি খাবো বা খাবো না। হ্যাঁ হ্যাঁ, দেখুন, সাদা চিনিটা, এটাকে বলা হয় হোয়াইট পয়জন, হোয়াইট সুগার মানে হুম হোয়াইট পয়জন। সাদা চিনিটা বাড়িতে যদি আনা বন্ধ করতে পারেন, সব থেকে ভালো। বাড়িতে একটা জিনিস থাকবে, সেটা আমি খাবো না, সেটা কখনো হতে পারে না। তো সাদা চিনিটা না এনে কি আনতে পারেন, মধু, গুড়, এগুলোতে আমি বলছি না এগুলো খেলে চিনির, হোয়াইট সুগারের যে ক্ষতিকারক যে ব্যাপারটা, সেটা এদের মধ্যে অনেকটাই কম। সেই জন্য আমি বলছি মধু,
গুড় এইগুলো দিয়ে আপনি রান্না করতে পারেন, বা খেজুর যদি শুকিয়ে সেইটাকে পাউডার করে আপনি চিনি হিসেবে ইউজ করতে পারেন, বা কোনো ধরুন পায়েস বানালেন, পায়েসে চিনি না দিয়ে খেজুরের টুকরো দিয়ে দিলেন, এইভাবে জিনিসটাকে মিষ্টি করতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর মিষ্টি খাওয়ার বেলা বলি, বাড়িতে যদি আপনি মিষ্টি মানে ছানার যেগুলো হয়, যেগুলো রসগোল্লা বা যেগুলো একদম ভাজা মিষ্টি নয়, সেই মিষ্টিগুলো কিন্তু খাওয়া যেতে পারে। কিন্তু বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় এইভাবে, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না, মানে সাদা চিনিটাকে অ্যাভয়েড করে। কারণ বাইরের মিষ্টিটাই কি হয়, ওরা সাদা চিনিটাই দেয়, আর একই হুম চিনি সিরাপে ওরা বারবার ওই করে, হাইজিন পয়েন্টটা হুম থাকে, প্লাস শরীরের জন্য সেটা ভালো না। কিন্তু বাড়িতে কি হয়, যখন আমরা পায়েস টায়েস তো বাড়িতে বানিয়েই থাকি, তখন আমরা এরকম মিষ্টি জাতীয় যদি জিনিস দিয়ে আমরা বানাই, ন্যাচারাল যেগুলো সুইটনার হিসেবে কাজ করে, তাহলে সেটা কিন্তু সব থেকে ভালো। আর একটা প্রসঙ্গ আমি বলতে চাই এখানে, আর্টিফিশিয়াল সুইটনার যেটা আজকাল খুব হয় না, সুগার ফ্রি। আমি এটা সুগার হ্যাঁ ফ্রি দিয়ে সুগার ফ্রি রান্না হ্যাঁ করেছি। হ্যাঁ, এই হুম গাজরের হালুয়া বানিয়েছি কিন্তু সুগার ফ্রি দিয়ে। তো এটা হুম খেলে যার ডায়াবেটিস সেও খেতে পারে, বা সুগার ফ্রি মিষ্টি বাজারে চলে ওই রকম। সুগার ফ্রিটা একদম বন্ধ করুন, সুগার ফ্রি জাস্ট একটা মিথ। সুগার ফ্রি হুম মানে স্টিভিয়া লিভস বলুন বা এমনি অ্যাসপারটেম বলুন, যে আর্টিফিশিয়াল সুইটনার গুলো, তার থেকে আপনি সাদা চিনি খান যদি আপনার মনে হয়। সব থেকে ভালো যেটা আমি বলছিলাম, যে সমস্ত ড্রাই ফ্রুটস বা যে সমস্ত জিনিস দিয়ে আপনি এমনি খাবারটাকে মিষ্টি ভাব আনতে পারেন সবসময়, সেগুলো ইউজ করুন। সেগুলো যদি না থাকে, তাহলে মধু বা গুড় দিয়ে আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন। কিন্তু সাদা চিনিটা বাড়িতে আনা বন্ধ করুন। ময়দার মতো, ময়দাও হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমি বলবো কারোর বাড়িতে রাখা উচিত না, বা একটু রাখা উচিত, যেগুলো দিয়ে আমরা ময়দা না দিয়ে হয়ই না সেইটুকু করলাম। বা ধরুন এমন কিছু বানালাম, ময়দা আর আটা মিশিয়ে করলাম, পুরোপুরি হুম ময়দা না দিয়ে। হুম হুম আচ্ছা ধরুন মানে অনেকেই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, হুম হুম সে স্বাভাবিক এইভাবে এতটুকু অল্প সময়ের মধ্যে হ্যাঁ সবার সমস্যার সমাধান সম্ভব না, কখনোই হুম সম্ভব না। কারণ হুম প্রত্যেকটা প্যারামিটার দেখা উচিত, কার বয়স কত, হুম কার ওজন কত, বা কারো কোনো হুম মানে কমপ্লিকেশন রয়েছে কিনা, এইভাবে হুম তো ওভার টেলিফোন অনলাইনে কখনো হয় না। হুম তো সেক্ষেত্রে আপনি এমনি কোথায় আপনাকে গেলে পাওয়া যাবে? দেখুন, আমার নিজের চেম্বার আছে, সেটা হচ্ছে গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক আছে, ত্রিধারা পুজোটা যেখানে হয় সেটার একদম আচ্ছা, পাশেই। অ্যাড্রেস হচ্ছে 66A মহানির্বাণ রোড, ওইখানে। আর আসার আগে আমাকে মানে ফোনও ত্রিধারা করে। পুজোটা ঠিক যেখানে হয় সেখানে গেলেই আপনাকে মোটামুটি হ্যাঁ আপনার চেম্বারটা দেখতে পাওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে ফিউ ও সেকেন্ডস এর বলতে পারেন, পাশের আচ্ছা একদম আচ্ছা, ওকে রাস্তায়। ওকে 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 সেটা ওকে। মানে অ্যাড্রেস এরিয়াটা হচ্ছে মহানির্বাণ রোড। তার আগে আমাকে চাইলে কন্ট্যাক্টও করে নিতে পারেন, আমাকে যে কোনো মানে আমাকে গুগল হ্যাঁ সার্চ আপনার করে নিলেই ওখানে আমার ডিটেল পেয়ে যাবেন। তাছাড়া আমি আমার হ্যাঁ নাম্বারটা বলেও দিতে পারি, যদি কারোর প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্টও করে নিতে পারে। আমার নাম্বার হচ্ছে হ্যাঁ সেভেন বলে দিন। নাইন আমার নাম্বার হচ্ছে 7980667042। আচ্ছা আপনারা নোট করে নিন, দরকার হলে আপনি ম্যামের সাথে কথা বলে নিতে পারবেন। আপনারা প্রত্যেকেই, অনেকের সমাধান হয়তো হলো না, কারণ সবার কমেন্ট নেওয়া তো এভাবে সম্ভব না এইটুকু হ্যাঁ, সময়। নিশ্চয়ই। যাই হোক, আজকে মোটামুটি যা আলোচনা হলো তাতে হুম কয়েকটা বিষয় আমি নোট করেছি। জাস্ট হুম একটা একটা এট এ টাইম আমি বলে দিচ্ছি যে হুম সাদা খাবারটা আমাদের মেনুতে রাখতে হবে, গ্রিন ভেজিটেবল রাখতে হবে, এবং মিক্সড কালারের কিছু ভেজিটেবল গুলো আমাদের রাখা উচিত, এবং ফ্লুইড ইনটেকের ব্যাপারে আমাদের খুব রেস্ট্রিক্টেড ওয়েতে চলা উচিত, বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে। এবং যারা সুস্থ হুম রয়েছেন তাদের তো মোটামুটি 8 থেকে 12 লিটার, 12 গ্লাস জল খাওয়া উচিত। হুম হুম 4 থেকে 5 লিটার যেটা সম্ভবত হচ্ছে। তো এটা উনি বললেন। আড়াই আর থেকে তিন অ্যাভারেজে আড়াই খেলেই থেকে তিন চলবে। লিটার হুম ওকে। আর 50% মতো কার্বোহাইড্রেট থাকা উচিত, আর 30% মতো প্রোটিন, আর 20%, 15 to 20% আমাদের গুড ফ্যাট। গুড ফ্যাট থাকা উচিত। এই আমার হুম ইয়েটা ডিসকানেক্ট হয়ে গেল, যাই হোক। আর আর যে আমাদের টাইম টেবিলটা মোটামুটি 5 বার আমাদের ঠিকঠাক ভাবে খাওয়া উচিত। বাচ্চাদের ক্ষেত্রে একদম। তো অবশ্যই ফ্রুটসটা বেশি করে খাবেন, ভেজিটেবলসটা বেশি খাবেন, এবং ভাতটা একটু কম খাবেন। হুম তো যাই হোক, একদম আমরা অন্তিম পর্বে এসেছি। আর যাদের কমেন্ট নিতে পারলাম না তাদের কাছে আই এম রিয়েলি সরি, কারণ এইটুকু সময়ের মধ্যে এতগুলো প্রশ্নের সমাধান করা সম্ভব না। আগামী দিনে ম্যামকে নিশ্চয়ই আমরা পাবো আবার, হ্যাঁ, তখন নিশ্চয়ই। সমস্ত বাকি সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আর অসংখ্য ধন্যবাদ যারা
হ্যাঁ দেখলেন, এবং ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের পেজে আসার জন্য। আমারও খুব ভালো লেগেছে এসে অনেক এখানে। ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক খাবার খান।